Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক আমাদের তো এটা আমি তোমাদের পুরনো ব্যাচ যাদের রয়েছে তাদেরকেও আমি লিঙ্কটা দিয়েছি একটা কারণে, কারণ এই নোটটা আমি অনেকটা আপডেট করেছি, প্রত্যেককে আমি নোটটা প্রোভাইড করব। নতুন ব্যাচ তোমরা ক্লাসটার প্রথম পার্টটা আগের দিন করেছো, আর যারা পুরনো আছো তারা অলরেডি এই চ্যাপ্টার গুলো আগেই করেছো। তো এই নোটটা একটু নতুন ভাবে রেডি করা হয়েছে তোমাদের বোঝার জন্য। নোটটাকে আমি একটু অন্যভাবে ইংলিশ ভার্সন অ্যাড করে আমি এটাকে একটু অন্যভাবে করেছি। প্রত্যেককে বলছি একটু মন দিয়ে করবে, নোটটা অনেকটা বড় ভাবে করেছি। এই নোটটার বিষয়বস্তু হচ্ছে যে অ্যাড করার কারণ হচ্ছে যে আমরা এই যে চ্যাপ্টারটা পড়েছি, যে উৎস এবং প্রস্তাবনা এবং সংবিধানের যে বিভিন্ন বৈশিষ্ট্য, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে, যেটা আমাদের টোটালি আইডিয়া দেবে আমরা কনস্টিটিউশন কিভাবে পড়বো বা আমরা কি কি পড়তে চলেছি। তো টপিকটা একটু ভালো করে দেখবে, কারণ এই জায়গাগুলো থেকে আমাদের ইন্টারনাল অনেক রকমের কোশ্চেন এসে থাকে। সেই কারণে একটু প্রত্যেকে ভালোভাবে জিনিসটা বুঝবে। কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, স্যার এটা আরেকবার বলুন, আরেকবার রিপিট করুন, কারণ প্রথমেই বলছি অনেক জিনিস কিন্তু এখানে আমরা নতুন ভাবে ডিসকাস করব। তো ফার্স্টলি আমি আগের দিন পড়িয়েছিলাম যে ভারতের কনস্টিটিউশন হচ্ছে সব থেকে বৃহত্তম লিখিত রিটেন কনস্টিটিউশন। প্রথম কনস্টিটিউশন আমেরিকায় তৈরি হয়েছিল। কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল 1949 সালের 26 নভেম্বর, যেটাকে আমরা কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বলি। আর কার্যকরী করা হয়েছিল 26 জানুয়ারি 1950, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে থাকি। তার ঐতিহাসিক গুরুত্ব আমরা অলরেডি জানি। ভারতের সংবিধান যখন চালু হয়েছিল 395টি ধারা, 8টা তফসিল এবং 22টা পার্ট ছিল। তো এটাকে ব্যাগ অফ বরোইংস বলা হয়, তার কারণ বিভিন্ন দেশের সংবিধান থেকে এগুলো নেওয়া হয়েছে। ভারতকে যুক্তরাষ্ট্র ফেডারেশন না বলে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে, তার বিশেষ কারণ রয়েছে, আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম। আজকে আমি আবার স্যালিয়েন্ট ফিচার্স গুলো এক্ষুনি আলোচনা করব, তার মধ্যে আমি এগুলোকে টোটাল আলোচনা করব। কিছু কিছু আমরা সংবিধানকে ফ্লেক্সিবিলিটি, রিজিডিটি অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় বলে থাকি। তার কারণ কিছু কিছু টপিক আমরা ইজিলি পরিবর্তন করতে পারি, কিছু কিছু আমরা ইজিলি পরিবর্তন করতে পারি না। এটাও আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম, আজকে আমি আবার এগুলো সম্পর্কে ইংলিশে একটু এক্সপ্লেন করব। তিনটে লিস্টের মাধ্যমে আমাদের ভাগ করা হয় প্রস্তাবনায়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে দুটো টার্ম অ্যাড করা হয়েছে, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, মানে সোশ্যালিস্ট এবং সেকুলার। আর 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল, সেখানে প্রচুর ধারা আমাদের অ্যামেন্ড করা হয়েছিল, এই জন্য এটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি। যেটা ইন্দিরা গান্ধী যখন পিএম ছিলেন তখন এই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ফর ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আমরা আজকে খুব বড়ভাবে এবং ভার্স্ট ভাবে এক্সপ্লেন করব। তো আমরা প্রথমেই বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনকে আমরা ক্লাসিফাইড করি বা ভাগ করি দুটো, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন।
তো রিটেন কনস্টিটিউশন যেগুলো হয়ে থাকে, যে রিটেন কনস্টিটিউশনের মধ্যে আমরা আমেরিকান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি। লিখিতভাবে আমাদের বিভিন্ন ধারা, আর্টিকেল, শিডিউল হিসেবে থাকে। আর আনরিটেন কনস্টিটিউশন যেটা আমরা বলি গ্রেট ব্রিটেনের কনস্টিটিউশন। তার কারণ ব্রিটেনের কনস্টিটিউশন লিখিত সংবিধান নয়, কারণ সেই দেশের কিছু বিভিন্ন প্রথাকে কেন্দ্র করে এই কনস্টিটিউশন তৈরি হয়। এই জন্য ব্রিটিশ কনস্টিটিউশন পরিবর্তন করা খুব ইজি হয়েছে। তো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। অরিজিনালি আমি এক্ষুনি বললাম, যখন 1949 সালে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়, তখন তার মধ্যে 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 8টা শিডিউল ছিল। তো দ্য কনস্টিটিউশন কন্টেন্স নট অনলি দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ গভর্নেন্স, অর্থাৎ সরকারের বা গভর্নমেন্টের যে বিভিন্ন ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে করে না, এর সাথে সাথে ডিটেলস ভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন ব্যবস্থাকেও কিন্তু এক্সপ্লেন করে থাকে। তার মধ্যে আমরা শুধু গভর্নমেন্টের যে বৈশিষ্ট্য সেটা একমাত্র থাকে না, এর সাথে এটা ইনক্লুডেড থাকে যে আমাদের যে শাসন ব্যবস্থা, মানে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কিভাবে শাসন করে থাকে সেই সংক্রান্ত ডিটেলস অ্যাডমিনিস্ট্রেশন প্রভিন্সেস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের বলছে যে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন দেশের সংবিধান থেকে অ্যাডপ্ট করা হয়েছে। সেটাই বলা হয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বরোড মোস্ট অফ হিজ প্রভিন্সেস ফ্রম দ্য কনস্টিটিউশন ফ্রম ভেরিয়াস আদার কান্ট্রিজ। অনেক বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং সব থেকে বেশি অ্যাডপ্ট করা হয়েছে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত শাসন অনুযায়ী। এই জন্য অনেক ক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কার্বন কপি অফ 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়ে থাকে। তো দ্যাট স্ট্রাকচারাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য লার্জ এক্সটেন্ট derived from the government of India 1935। এটাই বললাম যে এর যে গঠন, স্ট্রাকচারাল পার্ট, অর্থাৎ যেখান থেকে যে গঠন প্রণালীটা নেওয়া হয়েছে 1935 সালে ভারত শাসন আইন থেকে এটা অ্যাডপ্ট করা হয়েছে। তো দ্য ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের যে দার্শনিক পার্ট, যেটার মধ্যে আমাদের ইনক্লুডেড থাকে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের মৌলিক অধিকার রয়েছে, পার্ট 3-তে আমরা এটা পড়বো, এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি, যেটা আমরা পার্ট করে পড়বো, ডিরাইভ দ্য ইন্সপিরেশন ফ্রম দ্য আমেরিকান অ্যান্ড আইরিশ কনস্টিটিউশন। যেটা আমরা জানি যে মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে আমাদের আমেরিকান কনস্টিটিউশন বা মার্কিন সংবিধান থেকে, আর ডিপিএসপিটা নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ডের সংবিধান বা কনস্টিটিউশন থেকে। সেটা আমরা এর পরে আবার আমাদের লিস্ট রয়েছে কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে। দ্য পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানের যে রাজনৈতিক অংশটা, যার মধ্যে আমাদের রয়েছে যে ক্যাবিনেট গভর্নমেন্ট। যে ক্যাবিনেট বলতে কি, যে মন্ত্রিসভা গঠিত হয়, তার মধ্যে যাদের কাছে গুরুত্বপূর্ণ দপ্তর থাকে তাদেরকে আমরা ক্যাবিনেট বলে থাকি। সেই ক্যাবিনেটদের দ্বারা তৈরি হওয়া গভর্নমেন্ট, যেটাকে আমরা কাউন্সিল অফ মিনিস্টার বা কম বলে থাকি, সেই প্রিন্সিপাল আর রিলেশনশিপ বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। এক্সিকিউটিভ মানে যারা শাসন ক্ষমতার মধ্যে থাকে, লেজিসলেচার মানে যারা আইন তৈরি করে। এক্সিকিউটিভ মানে এর মধ্যে আমাদের ইনক্লুডেড হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা আমাদের এক্সিকিউটিভের মধ্যে পড়েছে। আর লেজিসলেচারের মধ্যে পড়েছে আমাদের লোকসভা, বিধানসভা, যারা আইন তৈরি করে। এগুলো বেশিরভাগই আমাদের নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, বা আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন বা আমাদের যে যুক্তরাষ্ট্র, আমাদের যে যুক্তরাজ্য বা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। অর্থাৎ ডিফারেন্ট সোর্স থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন ধারাগুলোকে অ্যাডপ্ট করা হয়েছে। তো এখানে আমরা একটু আগেই যেটা বললাম রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটির কথা, যে কনস্টিটিউশন অলসো ক্লাসিফাইড ইনটু রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। রিজিড মানে কি, যেটা আমরা সহজে পরিবর্তন করতে পারি না, আর ফ্লেক্সিবল মানে যেটা আমরা সহজে পরিবর্তন করতে পারি। তো আমাদের কনস্টিটিউশনের কিছু কিছু অংশ রিজিড হয়, কিছু কিছু অংশ ফ্লেক্সিবল হয়। এ রিজিড কনস্টিটিউশন ইজ ওয়ান, আমরা কোনো কনস্টিটিউশনকে রিজিড বলবো তখনই যেটার জন্য আমাদের স্পেশাল প্রসিডিওরের অ্যামেন্ডমেন্ট দরকার, অর্থাৎ যেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের স্পেশাল ভাবে অ্যামেন্ড করতে হয়। যার মধ্যে এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন, সহজে অ্যামেন্ডমেন্ট করা যায় না, সেই জন্য এটা আমাদের রিজিড কনস্টিটিউশনের মধ্যে আমেরিকান কনস্টিটিউশন পড়ে। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন আমরা সেটাকেই বলবো যেটা ক্যান বি on the other hand, that is one can be amendment on the same manner as a
অর্ডিনারি ল আর মেড। ফর এক্সাম্পল ব্রিটিশ কনস্টিটিউশন, মানে যে কনস্টিটিউশনকে আমরা সহজেই অ্যামেন্ড করতে পারবো। অর্ডিনারি ল মানে যেভাবে আমাদের আইন তৈরি করা হয় সেই প্রসেস। আইন তৈরি করা হয় বিভিন্ন, এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন তৈরি হয় যে লোকসভা এবং রাজ্যসভার 51%, যেটাকে সিম্পল মেজরিটির মাধ্যমে আমরা অর্ডিনারি ল বিভিন্ন আইন প্রণয়ন করতে পারি। ফ্লেক্সিবল কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা অর্ডিনারি ল এর মতোই আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারি, কিন্তু রিজিড কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা খুব ইজিলি পরিবর্তন করতে পারি না। সেই জায়গায় লোকসভা রাজ্যসভা 2/3 মেজরিটি লাগে, প্লাস মোট মেম্বারের 51% লাগে, প্লাস কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের বিধানসভারও 51% মেজরিটি লাগে। সেই ক্ষেত্রে আমরা ফিচার্স গুলো আজকেই আলোচনা করব। তার ফলে এই জায়গাগুলো আমাদেরকে আমরা খুব ইজিলি অ্যামেন্ড করতে পারি না। ফ্লেক্সিবল আর রিজিড কনস্টিটিউশনের মধ্যে দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। দেখো প্রত্যেককে বলছি, যদি কিছু বুঝতে না পারো, কোনো টার্ম কোনো কথা যদি বুঝতে না পারো, জিজ্ঞেস করো, কারণ অনেক কিছু এখানে এক্সপ্লেন করা হবে যে তার বুঝতে পারলাম না, যে এমনি চুপচাপ ভাবে যাবে না। এই জায়গাটা যদি ভালোভাবে বুঝে নাও, টোটাল কনস্টিটিউশন কিন্তু এই চ্যাপ্টার, আজকের চ্যাপ্টারে কনস্টিটিউশনের ম্যাক্সিমাম অংশটা আমরা পড়ে নেব। মানে কোনো বই পড়ার সময় সারাংশতে আমরা যেগুলো পড়ি যে কোন কোন জিনিসগুলো আমরা পড়বো, আজকের এই ক্লাসটা বলতে গেলে আমরা সারাংশই পড়ছি। ওকে, তো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার রিজিড নর ফ্লেক্সিবল। আমরা কিছু কিছু জায়গা আমরা রিজিড দেখতে পাবো, আবার কিছু কিছু জায়গা ফ্লেক্সিবল দেখতে পারবো। এই জন্য এটাকে আমরা টোটালি রিজিডও বলতে পারবো না, টোটালি ফ্লেক্সিবলও বলতে পারবো না। এটাকে বলবো সিনথেসাইজ অফ দ্য বোথ, মানে বোথ দু ধরনের মানে ফিচার্স আমরা দেখতে পাবো। কনস্টিটিউশন অ্যামেন্ড করা হয় আর্টিকেল 368 মাধ্যমে। 368 আর্টিকেলের মাধ্যমে আমরা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারি, যার মাধ্যমে আমরা দেখব যে দু ধরনের অ্যামেন্ডমেন্ট আমরা করতে পারি। কিছু অংশ থাকে অ্যামেন্ডমেন্ট বাই এ স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের এই ক্ষেত্রে স্পেশাল মেজরিটি আমাদের দরকার হয়, দ্যাট ইজ 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার অফ ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অর্থাৎ 2/3 সদস্য সেখানে ভোট দেবে যারা উপস্থিত রয়েছে। উপস্থিত সদস্যের 2/3 মেম্বার সেখানে ভোট দেবে, আমি এক্ষুনি বললাম। অ্যান্ড এ মেজরিটি পার্ট অফ টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস। প্রত্যেক হাউসের মেজরিটি মানে 51% মেম্বার যেন ভোট দিয়ে থাকে, তাহলেই আমরা সেই যে অ্যামেন্ডমেন্টটাকে আমরা বলতে পারবো স্পেশাল মেজরিটির মধ্যে। ওকে, আর কিছু প্রভিন্সেস হয় ক্যান বি অ্যামেন্ডেড বাই এ স্পেশাল মেজরিটি উইথ দ্য পার্লামেন্ট অ্যান্ড উইথ রেটিফিকেশন অফ দ্য টোটাল স্টেট, যে হাফ অফ দ্য টোটাল স্টেট। আমি এক্ষুনি বললাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যেক রাজ্যের বিধানসভার 51% মেজরিটি আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ এই ধরনের অ্যামেন্ডমেন্ট গুলো আমাদের রিজিডিটি আর যেটা আমরা সহজে পরিবর্তন করতে পারবো না সেই পার্টের মধ্যে পড়ে। At the same time, some provisions of the constitution can be amended by a simple majority of the parliament. পার্লামেন্টের সিম্পল মেজরিটি মানে 51% মেজরিটির মাধ্যমে আমরা এগুলোকে অ্যামেন্ড করতে পারি, যেগুলো আমাদের অর্ডিনারি লেজিসলেচার প্রসেসের মধ্যে ইনক্লুডেড থাকে, যার মাধ্যমে আমরা সাধারণ বিলের মধ্যে করতে পারি। সেইগুলো আমাদের আন্ডার আর্টিকেল 368 এর মধ্যে পড়ে না। 368 নাম্বার ধারার মধ্যে সেইগুলো পড়ে না, যেগুলো আমরা খুব সহজে পরিবর্তন করতে পারি, কারণ এগুলো অর্ডিনারি বিলের মতো এগুলো পাস হয়ে যায়। ওকে, দেখো কিছু যদি বুঝতে না পারো জিজ্ঞেস করো, কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো বারবার বলছি জিজ্ঞেস করো। স্যার 368টা একটু একটু বোঝেন তো, মানে যে কোনো আইন পাস 368 করতে গেলে কি? না, 368 এর মাধ্যমে আমাদের কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়, যে সংবিধান সংশোধন যেগুলো হয়, সেগুলো 368 নাম্বার ধারার মাধ্যমে হয়ে থাকে। ওকে, আর অর্ডিনারি আচ্ছা যেগুলো হয় সেগুলো আমাদের অন্য আর্টিকেলের গুলো অ্যামেন্ড করে হয়ে যায়। ওকে, মানে 368 এর মাধ্যমে আমাদের কনস্টিটিউশন বা সংবিধান সংশোধন করা যায়। ওকে, স্যার এবার টু থার্ড মেজরিটি আর স্পেশাল মেজরিটি আর একবার বলে দিন। আচ্ছা, 2/3 মেজরিটি বলতে যে সাপোজ ধরো আমি তোমাদের এক্সপ্লেন করছি, একটু দেখো। আমাদের যে মেজরিটিটা হয় কি হয়, প্রথম যেটা আমি বললাম, দেখো অরিজিনালি এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি কি, কিছু নয়, বোথ হাউসের 51% ভোট দিল হয়ে গেল, এটা আমাদের সিম্পল মেজরিটি।
এবার আরেকটা যেটা মেজরিটি হয় সেটা হচ্ছে 2/3 মেজরিটি, মানে 2/3 মেজরিটি। সেই জায়গায় কি হয়, এই বিলগুলোর ক্ষেত্রে কি হয়, ইনক্লুডেড হয় যে সেই সময় আমাদের লোকসভাতে ধরো 550 জন মেম্বার রয়েছে, রাজ্যসভায় সেই জায়গায় রয়েছে আমাদের 250 জন, 250 মেম্বার রয়েছে। এবার 550 জনের মধ্যে প্রত্যেকে তো সব দিন উপস্থিত থাকে না, তো মনে করলাম 550 জনের মধ্যে এখানে 300 জন উপস্থিত রয়েছে, আর এখানে 250 জনের মধ্যে ধরো 150 জন উপস্থিত রয়েছে। তাহলে 2/3 মেজরিটি মানে আমার দরকার এই 300 জন যে মেম্বার রয়েছে তার মধ্যে 200 জনকে মিনিমাম ভোট দিতে হবে যে কোনো একটা বিলের পক্ষে ইয়েস। আর 150 জনের মধ্যে 2/3 মানে আমার ধরো হচ্ছে কত হচ্ছে, 150 মানে 50, 100 জন, তাহলে 100 জনকে এখানে ভোট দিতে হবে। এবার তার সাথে সাথে আমাদের ভোট দিতে হবে কাদের, যে এই যে 550 জন এর হাফ, 550 জনের হাফ কত হয়, 275, 275, তাই তো? হ্যাঁ স্যার। 275 ভোট দিতে হয়। তাহলে সেই 275 কোথা থেকে হবে, এই 200 জন তো ভোট দিচ্ছে, যারা প্রেজেন্ট রয়েছে তার মধ্যে 200 জন দিচ্ছে, বাকি যারা এখানে প্রেজেন্ট নেই তাদের মধ্য থেকেও 75 জনকে কিন্তু ভোট দিতে হবে। তাহলে সেটা 2/3 মেজরিটি প্লাস মোট হাউসের মেম্বারদের মধ্যে ইনক্লুডেড হবে। এক্ষেত্রেও সেম, 100 জন দিয়ে দিচ্ছে, 150 জনের মধ্যে 250 জনের মধ্যে টোটাল দরকার 125, তাহলে আরো যারা এখানে মেম্বার প্রেজেন্ট নেই তার মধ্যে আরো 25 জনের ভোট দরকার। ওকে, এইভাবে হয়। আর আরেকটা মেজরিটি যেটা আমাদের মেনলি, যেগুলো আমাদের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর মধ্যে পড়ে, যে এই 2/3 মেজরিটি মানে এই 275 মেম্বারের ভোট পেলাম, মানে 200 প্লাস 75 পেলাম, 100 প্লাস 25 পেলাম, প্লাস প্রত্যেক রাজ্য, মানে ধরো ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, বিহার, প্রত্যেক রাজ্যের বিধানসভাতে যতগুলো সিট রয়েছে তার 51% যেন ইয়েস করে। কোনো একটা স্টেট যদি ডিনাই করে তাহলে কিন্তু হবে না। তার মানে বেঙ্গলে আমাদের যে 294 জন, 294 সিট রয়েছে বিধানসভার ক্ষেত্রে, তার 51% কেও কিন্তু সেই বিলের ক্ষেত্রে ভোট দিতে হবে, যেটা আমাদের স্পেশাল মেজরিটির মধ্যে পড়ে। দুটোকেই স্পেশাল মেজরিটি বলে, 2/3 কেও স্পেশাল বলে, আর এই যে আমাদের উইথ যে লোকসভা সেটাকেও আমাদের স্পেশাল মেজরিটি বলে। এবার দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি, এই জায়গার ক্ষেত্রে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারি, কিন্তু এই জায়গার ক্ষেত্রে আমরা সংবিধানের মৌলিক যে বৈশিষ্ট্য বা আমাদের যে মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারি। বুঝতে পারলাম এবার প্রত্যেককে? স্যার সব স্টেটের বিধানসভাকে 51% দিতে হবে? সব বিধানসভাকে, প্রত্যেক স্টেটের বিধানসভা, এই জন্য যে স্যার ধর্মনিরপেক্ষ, বলো বলো। হুম। স্যার আমি যেটা বলছি, যে ধরুন যে কোনো আইনের ক্ষেত্রে কি হুম। বিধানসভার ভোটটা লাগে না 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 লোকসভা এবং রাজ্যসভা? না না না, আমি আমি এটাই তোমাদের বোঝাতে চেষ্টা করছি, যে কোনো অর্ডিনারি বিল যেগুলো হয়, বিল তো আমরা এখনো অনেকে পড়িনি, যেসব ব্যাচ এখনো পড়িনি, যে অর্ডিনারি বিল, যেমন ধরো জিএসটি, এই যে জিএসটি পাস করলাম, এটা আমাদের অর্ডিনারি বিলের মধ্যে হয়ে গেল, ফলে সেটা আমাদের সিম্পল মেজরিটি পাস করলো। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ওই যে সিএএ নিয়ে এত সমস্যা হলো, এক্ষেত্রে সিম্পল মেজরিটিতেই আমাদের হয়ে গেল, মানে এই জায়গায় লোকসভা রাজ্যসভা ভোট দিলেই হয়ে গেল। এই স্পেশাল মেজরিটির মধ্যে আমাদের জেনারেলি আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, যে সংবিধান সংশোধন যে বিলগুলো হয় সেগুলো এখানে ইনক্লুডেড থাকে। আর যেটা আমি লাস্ট যেটা বললাম, ওখানে থাকে আমাদের যে মৌলিক কাঠামো, যেমন ধরো এই যে বড় একটা কথা যে ধর্মনিরপেক্ষ সেকুলার, যদি আজকে আমাদের গভর্নমেন্ট চায়, যে কোনো গভর্নমেন্ট, মোদী গভর্নমেন্ট হয়তো চাইলো যে ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেবে, তার মানে আমাদের ধর্মনিরপেক্ষ কথাটাকে আমাদের কনস্টিটিউশন থেকে বাদ দিতে হবে। সেই জায়গায় আমাদের কিন্তু এই 2/3 মেজরিটি প্লাস প্রেজেন্ট যে মেম্বার রয়েছে তার 51% প্লাস রাজ্যের বিধানসভার লাগবে। তার মানে সব বিলের ক্ষেত্রে নয়, কিন্তু যেগুলো আমাদের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে সেগুলো আমাদের এই 3 নাম্বার যে অ্যামেন্ডমেন্টের প্রসেস আছে তার মাধ্যমে হয়। সব বিলের ক্ষেত্রে বিধানসভার সে লাগে। বোঝা গেছে উত্তম? কি হ্যাঁ স্যার, বললাম? হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা বলো, আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার, কিছু বুঝতে পারোনি? 2/3 মেজরিটিটা মানে যারা প্রেজেন্ট আছে তাদের 2/3 না টোটাল নাম্বার অফ মেম্বারদের? যারা প্রেজেন্ট আছে তাদের 2/3, যারা প্রেজেন্ট রয়েছে তাদের 2/3, এবং আমাদের যে টোটাল মেম্বারের 50%, 51%? 51%। 2/3 সবসময় যারা ভোট দেয় সেই সময় বা সেই সময় প্রেজেন্ট উপস্থিত রয়েছে তাদেরই 2/3।
বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখো সেটা আমরা বললাম। এবার যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে, সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ করেছে একটা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের একটা ফেডারেল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ফেডারেল সিস্টেম মানে কি কি জিনিস, যে ইট কন্টেন্স অল দ্য ইউজুয়াল ফিচার্স অফ ফেডারেশন, মানে কোন একটা ফেডারেশন বা যুক্তরাষ্ট্রের যেসব ফিচার্স থাকে বা যেসব বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাই। কিরকম? দুটো গভর্নমেন্ট থাকবে, টু গভর্নমেন্ট থাকবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থাকবে, আমাদের ক্ষেত্রে আছে, কোনো সমস্যা নেই। প্লাস প্লাস কি হয়েছে, ডিভিশন অফ পাওয়ার, যে ক্ষমতার বিভিন্ন ভাগ করা। আমরা দেখি কিছু কিছু এই যে লিস্ট পড়েছিলাম, যে ইউনিয়ন লিস্ট, কনকার স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তার মানে কিছু পাওয়ার রাজ্যের হাতে রয়েছে, কিছু পাওয়ার কেন্দ্রের হাতে রয়েছে। তার মানে এটা আমাদের ডিভিশন হয়ে যাচ্ছে, ভাগ হচ্ছে। রিটেন কনস্টিটিউশন, আমাদের লিখিত সংবিধান রয়েছে, যেমন আমেরিকান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন, সেটা আমাদের ফেডারালের মধ্যে পড়ছে। সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, আমাদের ক্ষেত্রে সব থেকে উপরে বা সুপ্রিম পাওয়ার হিসেবে কাজ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আমাদের যা কাজ করতে হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কাজ করতে হবে, তার মানে সব থেকে পাওয়ারফুল কে, কনস্টিটিউশন হবে। রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন ম্যাক্সিমাম অনেক প্রভিন্স মানে অনেক পার্ট দেখলাম যেগুলো আমাদের রিজিড, খুব সহজে পরিবর্তন করতে পারি না। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যে বিচার ব্যবস্থা হয় এটা স্বাধীনভাবে হয়, যে সুপ্রিম কোর্ট বা আমাদের হাইকোর্ট যে রায়টা পেশ করবে সেটা গভর্নমেন্টের দ্বারা কোনোভাবে মানে প্রভাবিত যেন না হয়, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকে। বাই ক্যামেরালিজম, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমরা জানি লোকসভা রাজ্যসভা দুটো ভাগে ভাগ রয়েছে, তাহলে এই যে ফিচার্স গুলো এগুলো আমাদের ফেডারাল সিস্টেম অফ গভর্নমেন্টের বিষয়, মানে ফিচার্স এর মধ্যে পড়ে, যে ফেডারাল কোনো গভর্নমেন্ট যদি হয় তার এই বৈশিষ্ট্যগুলো থাকে। এর প্রত্যেকটা বৈশিষ্ট্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে দেখতে পাচ্ছি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অলসো কন্টেন্স এ লার্জ নাম্বার অফ ইউনিটারি আর নন ফেডারাল ফিচার্স। তাহলে কিছু কিছু ফিচার্স আমরা পাচ্ছি নন ফেডারাল বা ইউনিটারি, মানে এককভাবে কেন্দ্র সরকার সেখানে পাওয়ারফুল হবে। সেরকম কি কি ফিচার্স, একটা স্ট্রং সেন্টার, সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি পাওয়ারফুল হবে স্টেটের থেকে, আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার কিন্তু স্টেটের থেকে অনেক বেশি হয়। নেক্সট হবে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব, আমরা জানি আমাদের ভারতের যে কোনো অংশে আমরা যদি থাকি, সরি সিঙ্গেল কনস্টিটিউশন, আমাদের কিন্তু সেপারেট একটা কনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ সেই কনস্টিটিউশন অনুযায়ী আমাদের সবাইকে ভারতের যে কোনো প্রান্তে রয়েছে সেগুলো হতে হবে। আমেরিকার ক্ষেত্রে কি হয়, যে ওদের একটা কনস্টিটিউশন রয়েছে কিন্তু প্রত্যেক ওদের যে আলাদা আলাদা স্টেট রয়েছে ওর মধ্যে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, কানাডা রয়েছে, প্রত্যেকের কিন্তু একটা কনস্টিটিউশন রয়েছে, কিন্তু প্রত্যেক রাজ্যে বা প্রত্যেক দেশেও কিন্তু একটা করে কিছু কনস্টিটিউশনে আলাদা আলাদা এক্সট্রা ফিচার্স ইনক্লুডেড থাকে। সেগুলো সেই কারণে ফেডারাল থেকে কিছু কিছু ইন্ডিয়া বিচ্যুত হয়। তারপর আমাদের এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের ক্ষেত্রে যে সিটিজেনশিপ হয় বা নাগরিকত্ব হয়, একক নাগরিকত্ব হয়, মানে ভারতের তুমি যে কোনো প্রান্তেই থাকো তুমি ভারতীয় হিসেবেই হবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে কি হয়, ডুয়েল সিটিজেনশিপ হয়, মানে তুমি কোনো একটা এরিয়ায় যদি থাকো, সাপোজ তুমি ক্যালিফোর্নিয়াতে আছো, তাহলে তুমি প্রথমে ক্যালিফোর্নিয়া সিটিজেনশিপ পাবে, তারপর তুমি যদি এলিজিবল হও তারপর তুমি ইউএস সিটিজেনশিপ পাবে। তার মানে ওখানে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ আমরা দেখতে পাই। ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে আমরা সহজে পরিবর্তন করতে পারি কিছু কিছু পার্ট, তার মানে সেটাও আমাদের এখানে দেখতে পাচ্ছি, একটু আগেই বললাম যেগুলো আমরা খুব সহজে করতে পারি। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, যে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা সেটা একত্রিতভাবে ইন্টিগ্রেটেড আছে, যেমন হাইকোর্ট যে রায়টা পেশ করবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু অনেকটাই প্রভাবিত হবে, বা কোনো একটা বিষয়ে হাইকোর্ট রায় দিল সেটা সুপ্রিম কোর্ট অ্যামেন্ড করতে পারে বা পরিবর্তন করতে পারে। কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যারা হয় তারা যে মানে তারা যে রেজাল্টটা দেবে সেটা হাইকোর্ট পরিবর্তন করতে পারে, এবং প্রত্যেকে দেখলাম যে প্রত্যেকে সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু প্রভাবিত। তাহলে সেই জায়গায় জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড আছে, তিনটে কোর্ট অনেকটাই প্রভাবিত, একে অপরের সাথে সম্পর্কিত। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, যে প্রত্যেক রাজ্যে
ইন্ডিপেন্ডেন্ট হলেও রাজ্যের কিন্তু একজন করে গভর্নর অ্যাপয়েন্ট করা হয়, যে কি করে কেন্দ্রের হয়ে সেই রাজ্যের শাসন পরিচালনা করে থাকে। তাহলে সেটা আমরা ফেডারেল গভর্নমেন্টে আমরা দেখতে পাই না। অল ইন্ডিয়ান সার্ভিস, যেগুলো আমাদের ইন্ডিয়ান সার্ভিস হয়, অল ইন্ডিয়ান সার্ভিস আইএএস আইপিএস হয়ে থাকে, সেগুলো আমাদের মানে আমাদের ইউনিটারি গভর্নমেন্টের মধ্যে পড়ে। কিছু রয়েছে এমার্জেন্সি প্রভিন্সেস, এই যে আমাদের যে এমার্জেন্সি হয়, যে জরুরি অবস্থা হয়, সেগুলো কিন্তু আমাদের নন ফেডারেল গভর্নমেন্টের মধ্যে পড়ে। কেন এমার্জেন্সি প্রভিন্সেস নন ফেডারেলের মধ্যে পড়ে, কেউ এক্সপ্লেন করতে পারবে? কেন এমার্জেন্সি প্রভিন্সেসকে আমি নন ফেডারেলে দিচ্ছি, ফেডারেলে দিচ্ছি না? বলবে স্যার তাহলে আমেরিকায় কি এমার্জেন্সি হয় না? আমেরিকা তো ফেডারাল সিস্টেমের মধ্যে পড়ে, তাহলে আমেরিকায় কি এমার্জেন্সি হয় না? তাহলে কেন আমি এমার্জেন্সি প্রভিন্সেসকে নন ফেডারেলের মধ্যে ইনক্লুড করছি? বলো শাশ্বতী, কি এক্সপ্লেন করবে? স্যার এসা, ফেডারেল স্ট্রাকচার বলতে তো মানে শুধুমাত্র সেন্ট্রাল ডাইরেক্টেড, মানে সেন্ট্রালের রুলই ফলো করতে হবে গোটা দেশে, সেখানে তো আর যুক্তরাষ্ট্র কাঠামো ফলো হচ্ছেই না, ওই জন্যই নন ফেডারেল স্ট্রাকচার হচ্ছে। আচ্ছা তাহলে আমেরিকায় কি মানে আমাদের হয় না, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয় না? আমেরিকা তো ফেডারেলের মধ্যে পড়ে, নন ফেডারেল তো নয়। এসা কি বলবে বলো, কি এক্সপ্লেন করতে চাও বলো? মধুমিতা বলো। যারা পুরনো আছো তাদেরকে আমি জিজ্ঞেস করছি, নতুনদের জিজ্ঞেস করছি না একটাই কারণে, তোমরা এই মুহূর্তে বলতে পারবে না, তোমাদের এতটা এখনো পড়া হয়নি, তোমরা বলতে পারবে না এটা একটাই কি কারণ। রাষ্ট্রপতির দ্বারা হয় বলে? না, রাষ্ট্রপতির দ্বারা হয় না। দেখো আমি তোমাদের এক্সপ্লেন করছি কেন এমার্জেন্সি প্রভিন্সেস নন ফেডারেলের মধ্যে পড়ে। দেখুন, এমার্জেন্সি প্রভিন্সেস এর ক্ষেত্রে কি হয়, যদি আমাদের দেশে জরুরি অবস্থা জারি হয়, তখন কি হবে, আমাদের বিধানসভা যদি স্টেট এমার্জেন্সির কথা বলি, যদি আমাদের রাষ্ট্রপতি শাসন কোনো একটা জায়গায় কোনো একটা রাজ্যে হয়ে থাকে, তখন কি হয়, টোটাল যে পাওয়ারটা মানে রাষ্ট্রকে পরিচালনা বলো, সমস্ত রুলস রেগুলেশন যেগুলো, সেগুলো কে কন্ট্রোল করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, মানে প্রধানমন্ত্রী আর তার কাউন্সিল অফ মিনিস্টার করে। বলে রাষ্ট্রপতি শাসন, কিন্তু অরিজিনালি রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী মানে কাউন্সিল অফ মিনিস্টার করে থাকে। তার মানে এমার্জেন্সি প্রভিন্সেসটা কোন জায়গায় কাজ করছে, ইউনিটারির মধ্যে কাজ করছে না ফেডারালের মধ্যে কাজ করছে? তখন আমাদের একটা গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, একটা গভর্নমেন্ট বা একটা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো দেশকে চালনা করছে। তাহলে সেই জায়গায় তো আমাদের ফেডারাল সিস্টেম কাজ করছে না, সেই জায়গায় ইউনিটারি গভর্নমেন্ট কাজ করছে। এককভাবে গভর্নমেন্ট এমার্জেন্সি প্রভিন্সেসটাকে চালনা করে। সেই কারণে এমার্জেন্সি প্রভিন্সেস অলওয়েজ এই মানে সিস্টেম বা অলওয়েজ এ ফিচার্স অফ নন ফেডারাল, মানে নন ফেডারাল গভর্নমেন্ট। বুঝা গেছে? ও ভালো করে বুঝবে, কেউ যদি বুঝতে না পারে বলবে স্যার আরেকবার বলুন, কিন্তু চুপ করে চলে যাবে না, কারণ এগুলো যদি বুঝতে, এই আজকের ক্লাসটা যদি বুঝতে পারো, টোটাল কনস্টিটিউশন কিন্তু ক্লিয়ার হবে। বলো শাশ্বতী, কিছু বলছিলে? হ্যাঁ স্যার, এটা তো বুঝতে পারছি, তাহলে আমেরিকার ক্ষেত্রে এটা কেন হচ্ছে না? আমেরিকার ক্ষেত্রে যেটা হয়, আমেরিকার ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট হয়, আমেরিকার ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট হয় বা ওই জায়গায় যে জরুরি অবস্থা হয়, সেই জায়গায় কিন্তু টোটাল রাষ্ট্রপতি কিন্তু বলে না। আমেরিকার ক্ষেত্রে যে ইমার্জেন্সিটা হয়, টোটাল কিন্তু আমেরিকার উপরে হয় না, হয় যে যার প্রভিন্সের ক্ষেত্রে। ফলে সেই জায়গায় ব্রাজিলে যদি এখন একটা এমার্জেন্সি হয়, সেই জায়গায় ব্রাজিল গভর্নমেন্টই কিন্তু সেই এমার্জেন্সিটা চালনা করবে। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র মানে যে প্রেসিডেন্ট, সে কিন্তু করবে না। বুঝতে পারলাম? আমাদের রাজ্যে যদি জরুরি অবস্থা হয়, সেই জায়গায় কি আমাদের স্টেট গভর্নমেন্ট এমার্জেন্সিটা চালনা করবে বা শাসন করবে? করবে না, প্রেসিডেন্টের থ্রু দিয়ে হবে। বুঝতে পারলাম এবার? ব্রাজিলের কি আলাদা কনস্টিটিউশন আছে এমার্জেন্সি? ব্রাজিলের কনস্টিটিউশন মার্কিন কনস্টিটিউশন ফলো করে, কিন্তু অনেক প্রভিন্সেস থাকে যেগুলো সেপারেটলি ব্রাজিলের কনস্টিটিউশনের মধ্যে ইনক্লুডেড, মানে আলাদা করে, মার্কিন থেকে আলাদা নয়, কিন্তু মার্কিনের সঙ্গে টোটাল সেম নয়। মানে যেমন কোন একটা জিনিস, সাপোজ ধরো ইন্ডিয়াতে জিএসটি চালু করা হলো, সেটা কি ওয়েস্ট বেঙ্গল বলবে যে আমি মানবো না? সেটা হয় না। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে একটা ল করা হলো যে তোমার ধরো এই যে রেপটা মানে রেপটা হচ্ছে খুব খারাপ, মানে একদম ব্যান করা হলো, যে রেপ যদি হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমেরিকাতে সেটা নাও, মানে আর্জেন্টিনাতে সেটা নাও হতে পারে। তার মানে ওই জায়গায় কনস্টিটিউশনের ফিচার্স যেগুলো হয়, সেগুলো অনেক ডিফারেন্ট। বুঝতে পারলাম এবার? হ্যাঁ স্যার। তাহলে
Indian constitution has a various described as a federal in form but unitary in spirit. তার মানে আমাদের কনস্টিটিউশন যেটাকে আমরা ডেসক্রাইব করছি ফেডারাল হিসাবে, যেটাকে আমরা ডেসক্রাইব করছি ফেডারাল হিসাবে, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা দেখতে যাচ্ছি ইউনিটারি হিসাবে। এই কারণে কেসি হেয়ার এটাকে বলেছেন কোয়াসি ফেডারাল। আমি আগের দিনই বলেছিলাম, এখানেও ব্যাপারটা বলা হয়েছে যে কেসি হেয়ার এই কারণে এটাকে বলেছে কোয়াসি ফেডারাল। যেটাকে মরিস জোন্স বলেছে বার্গিং ফেডারালিজম বাই মরিস জোন্স, বলছে যে ফেডারালিজমটাকে বার্গিং করা হচ্ছে, একসাথে অ্যাড করা হচ্ছে। কোঅপারেটিভ ফেডারালিজম বাই গ্রিভিট, কোঅপারেটিভ মানে একসাথে কাজ করা, কোঅপারেট করা, একে অপরকে সাহায্য করা, এগুলো তিনটা কোটেশনের মধ্যে পড়ে, তিনটা জাস্ট স্টেটমেন্ট। এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের ক্ষেত্রে পার্লামেন্টারি ফর্ম রয়েছে। The Constitution of India has moved from the British Constitution system of government rather than American presidential system of government. আমরা জানি আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেটার যে মানে শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম ব্যবস্থা, সেটা কিন্তু আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি, আমেরিকার প্রেসিডেন্সিয়াল ফর্ম কিন্তু নিইনি। এই জন্য আমাদের ব্রিটিশ কনস্টিটিউশনের মতো আমাদের প্রধানমন্ত্রীর হাতে সমস্ত পাওয়ার থাকে, কিন্তু রাষ্ট্রপতির হাতে সেই ধরনের কোনো পাওয়ার থাকে। সেই জন্য দ্য কনস্টিটিউশন এস্টাবলিশ দ্য পার্লামেন্টারি সিস্টেম নট অনলি ইন সেন্টার বাট অলসো ইন স্টেট। তাহলে আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম, এটা শুধু সেন্টারের ক্ষেত্রে নেই, কিন্তু স্টেটের ক্ষেত্রেও আছে। সেন্ট্রালের ক্ষেত্রে পার্লামেন্ট মানে আমাদের বিধান, লোকসভা, রাজ্যসভা। স্টেটের ক্ষেত্রে পার্লামেন্ট মানে বিধানসভা, বিধান পরিষদ। প্রত্যেক স্টেটে বিধান পরিষদ নেই, যাদের যাদের রয়েছে সেই জায়গায় বিধান পরিষদ আমাদের কাজ করবে। তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্টের কি কি ফিচার্স থাকে সেগুলো হলে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড এক্সিকিউটিভ হেড, যে আমাদের যে শাসন ব্যবস্থার মধ্যে একজন নমিনাল হেড থাকবে আর একজন রিয়েল এক্সিকিউটিভ হেড থাকবে। তাহলে আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে নমিনাল হেডকে বা যাকে আমরা নাম সর্বস্ব শাসক বলি সেটাকে আমাদের রাষ্ট্রপতি, এই জন্য রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ আর প্রধানমন্ত্রীকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ। তাহলে সেটা আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা ইম্পর্টেন্ট ফিচার্স এর মধ্যে পড়ে। মেজরিটি পার্টি রুল করবে। লোকসভা ইলেকশন হলো বা বিধানসভা ইলেকশন হলো, যে পার্টি মেজরিটি পাবে, যেটাকে ম্যাজিক ফিগার বলে, বা 51% সিট পাবে, সেই পার্টি থেকেই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ইনক্লুডেড হবে, সেই পার্লামেন্ট তৈরি করবে। তার মানে যে মেজরিটি পার্টি হবে সেই রুল করবে। কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার। কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে যে একজনের কারণে যে সে সবসময় দায়বদ্ধ থাকবে লেজিসলেচার বা পার্লামেন্টের প্রতি। সবসময় প্রধানমন্ত্রী রেসপন্সিবল হয় লোকসভার প্রতি, রাষ্ট্রপতি রেসপন্সিবল হয় কনস্টিটিউশনের প্রতি। তাহলে প্রত্যেকেই কিন্তু কালেকটিভলি রেসপন্সিবল হয়ে থাকে কনস্টিটিউশন অথবা পার্লামেন্টের প্রতি। আর মুখ্যমন্ত্রী হলে বিধানসভার প্রতি কালেকটিভলি রেসপন্সিবল হয়। মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন দ্য লেজিসলেচার, যে যারা মিনিস্টার হয় বা মন্ত্রী হয় তারা লেজিসলেচার বা আইনি পরিষদের যে মেম্বার হয়ে থাকে, যে আমাদের যে মন্ত্রী হয়, যে এই যে হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, তারপর আমাদের আমাদের হচ্ছে বলো এডুকেশন মিনিস্টার, প্রত্যেক মিনিস্টার কি হয় সেই হাউসের মেম্বার হয়ে থাকে। ওকে। লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার অর দ্য চিফ মিনিস্টার, যে চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার হয় সে কিন্তু লিডার হয় কার, লোকসভার লিডার হয়। আর যে চিফ মিনিস্টার হয় সে লিডার হয় কার, বিধানসভার লিডার। অবভিয়াসলি লিডার হিসেবে কাজ করে, যে নেতা হিসেবে কাজ করে, যে সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি পার্টির সে নেতা হিসেবে কাজ করবে। ডিসসলিউশন অফ দ্য লোয়ার হাউস, মানে লোকসভা কি হয়, ডিসসলিউশন হয় বা ভেঙে যায়, 5 বছর পরে লোকসভা ডিসলভ হয়ে থাকে। এটা আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা বিষয়, কিন্তু রাজ্যসভার ডিসলভ হয় না। তাহলে এই ফিচার্স গুলো আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স এর মধ্যে পড়ে। Even though Indian parliament system is largely based on the British pattern, ব্রিটিশ প্যাটার্নের উপর বেস হলেও কিছু কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স থাকে দুজনের মধ্যে। এক্সাম্পল হিসেবে the Indian parliament is not a sovereign body like British parliament. ব্রিটিশ পার্লামেন্ট যেভাবে সভারেন হিসেবে, সার্বভৌম হিসেবে কাজ করে থাকে, সেভাবে ইন্ডিয়ান মানে সেভাবে কিন্তু সেভাবে ইন্ডিয়ান পার্লামেন্ট কিন্তু হয় না। ইন্ডিয়ান স্টেট হ্যাজ বিন এ ইলেক্টেড হেড, আমাদের ইন্ডিয়ান স্টেটের ক্ষেত্রে
একজন ইলেক্টেড হেড থাকে যাকে রিপাবলিক বলে থাকি, আর ব্রিটিশ স্টেটের ক্ষেত্রে একজন হেরিডিটি হেড থাকে, মানে মানে সেই জায়গায় যে এখনো রাজতন্ত্র ব্যাপারটা কিন্তু চলে। দেখো পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট থেকে হলেও সেই জায়গায় এখনো কিন্তু রাজতন্ত্র ব্যাপারটা এতে চলে, হেরিডিটি হেড থাকে। তো এটা বেসিক ডিফারেন্স থাকে ব্রিটিশ পার্লামেন্ট আর ইন্ডিয়ান পার্লামেন্টের মধ্যে। আমাদের যে মানে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সে কি হয় ভোটের মাধ্যমে হয়, কিন্তু ওখানে যে রাজা নির্বাচিত হয় বা যে হচ্ছে আমাদের কনস্টিটিউশনের নমিনাল হেডের মতো হিসেবে কাজ করে সে কিন্তু মনার্কি, মানে ওদের বংশ পরম্পরায় ওই হেড গুলো হয়ে থাকে। Okay? মানে ওই জায়গায় প্রেসিডেন্ট ব্যাপারটা থাকে না, কিন্তু একজন হেড থাকে যে কি হয় বংশ পরম্পরায় হয়ে, কিন্তু তার হাতে সেভাবে পাওয়ার থাকে না, কিন্তু একজন প্রেজেন্ট থাকে সেই জায়গায়। ওকে, এই জন্য এটা হচ্ছে বেসিক ডিফারেন্স আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টের সাথে ব্রিটিশ পার্লামেন্ট। তার মানে টোটাল সিমিলারিটি কিন্তু আমরা পাচ্ছি না, আমরা অনেক রকম ডিফারেন্স পাচ্ছি। In parliamentary system, whether in India or Britain, the role of prime minister is become so significant and crucial that যে পার্লামেন্টের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের রোল যেটা হয় সেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ হয় এবং ক্রুশাল হয়। এই কারণে পলিটিক্যাল সায়েন্টিস্টরা এটাকে প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট, যে সরকারটা যে গভর্নমেন্টটা হচ্ছে সেটাকে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট না বলে প্রাইম মিনিস্টারের গভর্নমেন্ট বলি, কারণ প্রত্যেকেই রেসপন্সিবল থাকে বা কন্ট্রোল হয় প্রাইম মিনিস্টারের দ্বারা। প্রধানমন্ত্রী যদি বলে যে কোনো মন্ত্রী পরিষদকে ডিসলভ করে দিতে পারে, রাষ্ট্রপতিও মানে বাউন্ডেড থাকে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, তার মানে সর্বে সর্বা এবং ফুল পাওয়ার এনজয় করে থাকে কে প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের ক্ষেত্রে চিফ মিনিস্টার। এই কারণে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্লামেন্টারি সিস্টেমকে প্রাইম মিনিস্টারিয়াল গভর্নমেন্ট বলি, এক্সেপ্ট অফ আমাদের মানে ক্যাবিনেট গভর্নমেন্ট বা হচ্ছে মিনিস্টার গভর্নমেন্টের থেকে প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট বলতে বেশি পছন্দ করি, কারণ প্রাইম মিনিস্টার মেজর পাওয়ার বা ফুল পাওয়ার ভোগ করে থাকে। ওকে, দেখো নেক্সট বলেছে সিনথেসাইজ অফ দ্য পার্লামেন্ট সভারেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। যে দ্য ডক্ট্রিন অফ সভারেনিটি অফ পার্লামেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। যে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সভারেনিটি অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে সভারিন মানে যে সার্বভৌম ক্ষমতা যেটা রয়েছে সেটা ব্রিটিশ পার্লামেন্ট সাথে অ্যাডপ্ট হলেও প্রিন্সিপাল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি, যে বিচার ব্যবস্থা বা আমাদের যে জুডিশিয়াল ব্যাপার রয়েছে সুপ্রিমেসি, যে জুডিশিয়াল সবার উপরে, সুপ্রিম কোর্ট কিন্তু সবারই বিচার করতে পারে, তো সেটা নেওয়া হয়েছে আমাদের আমেরিকান সুপ্রিম কোর্ট থেকে। তার মানে পার্লামেন্টের সভারিনিটি বেসড অন দ্য ব্রিটিশ পার্লামেন্ট, কিন্তু জুডিশিয়ারি সুপ্রিমেসি বেসড অন দ্য আমেরিকান গভর্নমেন্ট। ওকে, the Supreme Court on the other hand can declare the parliamentary laws as a unconstitutional through its power of judicial review. খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আলোচনা করব, যেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, মানে যেটাকে বলে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। মানে কোনো একটা রায় এলো সেটাকে আবার পুনরায় জাজমেন্ট করা বা পুনরায় সেটাকে নিয়ে আলোচনা করাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। On the parliament, on other hand, can amend the major portion of the constitution through the constitutional power. তাহলে পার্লামেন্টের কাছে পাওয়ার রয়েছে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা, তার কনস্টিটিউশনাল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা দিয়ে সে কিন্তু পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। আর সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট দেখবে যে প্রসেসটা হচ্ছে বা যে কাজটা হচ্ছে সেটা সাংবিধানিক পথে হচ্ছে কিনা, মানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কাজ হচ্ছে কিনা, সেটাই একমাত্র সুপ্রিম কোর্ট দেখবে। এই জন্য সুপ্রিম কোর্টকে আমরা বলি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। গার্ডিয়ান যেরকম কি করে, দেখে যে তার ছেলে মেয়ে ঠিকঠাক কাজ করছে কিনা, সেরকম সুপ্রিম কোর্ট দেখে, সুপ্রিম কোর্টের দায়িত্বই এটা যে কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন হচ্ছে কিনা। সেই জন্য সুপ্রিম কোর্ট এইভাবে জুডিশিয়াল রিভিউ করতে পারে। যেমন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের রয়েছে যে আমাদের যে এই রিজার্ভেশন, সেটা বলা রয়েছে যে কোনো ধরনের রিজার্ভেশন হোক টোটাল 51% বেশি বাড়ানো যাবে না। এবার কিছুদিন আগে মহারাষ্ট্রে একটা অ্যামেন্ড হয়েছিল, তোমাদের রাঠোর না কাদেরকে নিয়ে একটা অ্যামেন্ড করেছিল যে তাদের জন্য স্পেশাল একটা দেওয়া হয়েছিল, কোটা দেওয়া হয়েছিল। তো সেই কারণে ওদের যে টোটাল কোটাটা মানে এসসি এসটি ওবিসি এরকম মিলিয়ে টোটাল যেটা সেটা 51% ক্রস করে গিয়েছিল। এই জন্য সুপ্রিম কোর্ট ওটাকে ব্যান করে বলেছিল না, এই
যে প্রোটেকশন, এই যে রিজার্ভেশন, এটা করা যাবে, এটাকে ইললিগাল করে দিয়েছে। সেই জন্য সুপ্রিম কোর্ট এভাবে জুডিশিয়াল রিভিউ করতে। ওকে, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমি একটু আগে এক্সপ্লেন করলাম। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশ এ জুডিশিয়ারি সিস্টেম বাই ইটস ইন্টিগ্রেটেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। আমি একটু আগেই বললাম সুপ্রিম কোর্ট যে অ্যামেন্ডমেন্ট গুলো করে থাকে বা কাজগুলো করে থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, জুডিশিয়াল সিস্টেম থাকে ইন্টিগ্রেটেড, মানে একসাথে ইনক্লুডেড থাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে থাকে। তাহলে আমি বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ হয়, মানে আমাদের যে এক্সিকিউটিভ হেডরা রয়েছে তারা এগুলোকে প্রভাবিত করতে পারে না। The Supreme Court stands on a top of integrated judiciary system. একটু আগেই বললাম সুপ্রিম কোর্ট কি করে, এই জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেমের একদম টপে থাকে। বিলো ইট দেয়ার আর হাই কোর্টস অ্যাট স্টেট লেভেল, প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে একটা করে হাইকোর্ট থাকে। আন্ডার এ হাইকোর্ট দেয়ার ইজ এ হায়ারকি অর সাবঅর্ডিনেট কোর্ট, মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কোর্ট থাকে, তার মধ্যে ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে আমাদের যে ক্রিমিনাল কোর্ট থাকে, প্লাস আমাদের হচ্ছে সিভিল কোর্ট থাকে সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে। দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কোর্ট আর দ্য লোয়ার কোর্ট অ্যান্ড আদার লোয়ার কোর্ট। এই কোর্টগুলো আমাদের এই প্রসেস আমরা জুডিশিয়ারি পড়বো, সেখানে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করবো, যে সুপ্রিম কোর্টের কি কি পাওয়ার রয়েছে, হাইকোর্টের কি কি পাওয়ার রয়েছে, এগুলো আলোচনা করবো। দ্য সুপ্রিম কোর্ট ইজ এ ফেডারাল কোর্ট। আমি একটু আগেই বললাম যে সুপ্রিম কোর্ট যেটা আমেরিকান গভর্নমেন্ট থেকে, আমেরিকান যে জুডিশিয়ারি থেকে নেওয়া হয়েছে, তার মানে একটা ফেডারাল কোর্ট হবে। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট টু অ্যাপিল। এই জন্য সুপ্রিম কোর্ট আমাদের হাইয়েস্ট কোর্ট অ্যাপিল, আমাদের যে কোনো ধরনের বিচার হোক বা যে কোনো ধরনের কেস হোক, সেগুলো আমরা সর্বোচ্চ সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারি। সেই জন্য সুপ্রিম কোর্টকে বলি দ্য গার্ডিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, যে আমাদের মৌলিক অধিকারকে সংরক্ষণ করার দায়িত্ব সুপ্রিম কোর্টের থাকে, অফ দ্য সিটিজেন অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। একটু আগেই যে কথাটা বললাম সুপ্রিম কোর্টকে আমরা কনস্টিটিউশনের গার্ডিয়ান বলে থাকি, মানে যে কাজগুলো হচ্ছে সেগুলা কনস্টিটিউশন বা সাংবিধানিক পথে হচ্ছে কিনা সেগুলো এক্সপ্লেন করে থাকে বা সেগুলোকে প্রোটেক্ট করে থাকে আমাদের সুপ্রিম কোর্ট। কিভাবে প্রোটেক্ট করে, কিভাবে করে এটা তো বলা উচিত। শাশ্বতী, মধুমিতা, এসা, তোমাদের বলা উচিত কিভাবে প্রোটেক্ট করে। রিট গুলোর জন্য। ভেরি গুড, রিটস এর মাধ্যমে, বিভিন্ন ধরনের যে প্রতিষেধ বা রিট দিয়ে থাকে রিটস এর মাধ্যমে। কত নম্বর আর্টিকেলে রিটস রয়েছে, রিটস গুলো কত নম্বর আর্টিকেলে ইনক্লুডেড? 30 থেকে 35 মনে হচ্ছে। 32 এ, যেগুলো 32 কনস্টিটিউশনাল রেমিডিস বলা, রেমিডিস গুলো ওর মধ্যে ইনক্লুডেড থাকে। কনস্টিটিউশনাল রেমিডি 32 এর মধ্যে হয়ে। আচ্ছা, তো এরপরে আমাদের রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, যে আমাদের বিভিন্ন মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যে আমরা পড়বো, এটা আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, এখানে আমি একটু এক্সপ্লেন করছি, বলছি। পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধানের যে তৃতীয় পার্ট রয়েছে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, যেটা গ্যারেন্টি দিয়ে থাকে আমাদের মৌলিক অধিকারগুলোকে। যে পার্ট 3 বা তৃতীয় অধ্যায়ে আমরা সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো সম্পর্কে পড়বো। সেখানে আমরা দেখব 6 ধরনের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, 6 ধরনের মৌলিক অধিকার রয়েছে। আমি একটা কারণে এগুলো এখানে পড়িয়ে দিচ্ছি, আমরা যখন এরপরে চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো এই জিনিসগুলো আমরা এলাবোরেটলি পড়বো। এই কারণে বলছি এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে পড়ো, তাহলে পরের চ্যাপ্টার গুলো পড়ার সময় মনে হবে যে না এগুলো আমরা অলরেডি পড়েছি, একবার দেখেছি, পড়তে সুবিধা হবে। 6 ধরনের কি কি রয়েছে? রাইট অফ ইকুয়ালিটি, যেটাকে আমরা সাম্যের অধিকার বলি, 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 এর মধ্যে রয়েছে। রাইট এগেন এক্সপ্লয়টেশন, 23 এবং 24 এর মধ্যে রয়েছে, যেটাকে শোষণের বিরুদ্ধে অধিকার বলি। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, 25 থেকে 28 এর মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপর রয়েছে কালচারাল এবং এডুকেশনাল রাইটস, যেটা আমাদের সংস্কৃতি এবং শিক্ষার অধিকার রয়েছে, 29 থেকে 30। আর রাইটস অফ কনস্টিটিউশনাল রেমিডিস, আমি একটু আগে যে বললাম সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যার মাধ্যমে সমস্ত রিটস গুলো ইনক্লুডেড। যে 6 ধরনের আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। অরিজিনালি কতগুলো ফান্ডামেন্টাল রাইটস ছিল? 7টা ছিল, কতগুলো? 7টা ছিল, যেটা আমাদের কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা তুলে নেওয়া হয়েছে? 44। amendment এর 31 অধিকার।
44 1978 সালে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে লিগ্যাল রাইটস এর মধ্যে বা আইনি অধিকারের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। আমরা পূর্বই তো ফান্ডামেন্টাল রাইটস যেগুলো রয়েছে সেগুলো ফর দা প্রমোটিং অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, যে আমাদের যে রাজনৈতিক যে অধিকার বা ডেমোক্রেসি রয়েছে সেই কারণে ফান্ডামেন্টাল রাইটস গুলো তৈরি করা হয়েছে। দে আর জাস্টিসেবল ইন নেচার। জাস্টিসেবল মানে যেটাকে বলে আদালত দ্বারা বলবৎযোগ্য, মানে কোনো কিছু যদি মানে চেঞ্জ হয়, মানে কোনো কিছু যদি তোমার মনে হয় যে ডিসপিউট, তখন সেটাকে কোর্টে বা আদালতে গিয়ে আমরা জাস্টিফাই করতে পারি, মানে কোর্টে তার বিরুদ্ধে কেস করতে পারি। দ্যাট ইজ দে আর এনফোর্সেবল বাই দ্য কোর্ট আর ফর দেয়ার ভায়োলেশন। তাহলে এইভাবে আমরা ভায়োলেশন করতে পারি, মানে কোর্টে করতে পারি। দ্য এগ্রেসিভ পার্সন ক্যান ডাইরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট। যেসব পার্সন যাদের মনে হচ্ছে যে তার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে তারা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যেতে পারে। The fundamental rights are not absolute and subject to the reasonable restriction. যে মৌলিক অধিকার আছেই মানে যে সেটা তোমার অ্যাবসলিউট পাওয়ার সেটা কিন্তু নয়। অর্থাৎ মৌলিক অধিকার তোমার রয়েছে, তোমার অধিকার রয়েছে রাইট টু স্পিচ, যে তুমি যা খুশি বলতে পারো, যে তোমার বাক স্বাধীনতা রয়েছে। তার মানে এই নয় যে তুমি যাকে খুশি যা খুশি বলতে পারো। তুমি অপমান করে দিলে তার সম্পর্কে বা এমন কিছু করলে যার জন্য তার মানে প্রেস্টিজ বলো বা তার সোশ্যাল যে মানে এটা সোশ্যাল যে রেসপেক্টটা রেপুটেশনটা সেটা হ্যাম্পার হলো, তখন কি হতে পারে, সে কিন্তু কোর্টে গিয়ে মানহানির কেস করতে পারে। তাহলে সেগুলো এই জন্য ফান্ডামেন্টাল রাইটস গুলোর ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশনস রয়েছে। প্লাস আমাদের যখন এমার্জেন্সি চলে, জরুরি অবস্থা চলে, তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটস গুলো সাসপেন্ডেড হয়। সেটাই বলা হয়েছে, দেখো, দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। যখন জাতীয় জরুরি অবস্থা চলে তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সাসপেন্ড করা হয়ে থাকে, এক্সেপ্ট আর্টিকেল 20 এবং 21। 20 এবং 21 নম্বর ধারাকে আমরা কোনো অবস্থাতেই স্টপ করতে পারি না। 20-21-এ কি রয়েছে আমরা পরে আলোচনা করব। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে, এগুলো আমরা পরে ডিসকাস করব। নেক্সট রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমাদের ডিপিএসপি বলা হয়, যেটাকে অ্যাকর্ডিং টু B.R. আম্বেদকর বলেছে যে ডিপিএসপি ইজ এ নোভেল ফিচার্স অফ কনস্টিটিউশন। যে একটা সাধু একটা চিন্তা ভাবনা, নোভেল ফিচার। এটা আবার নোবেল নয় কিন্তু, নোভেল কথাটা NOVEL কথাটা ঠিক রয়েছে, নোবেল নয়। ইটস আ নোভেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে এটা সাধু যে হলে খুব ভালো হয়, যে রেস্ট্রিকশন গুলো এগুলো খুব ভালো, একটা সাধু চিন্তা ভাবনা। কিন্তু দে আর এনশিওর ইন দ্য পার্ট 4 ফর দ্য কনস্টিটিউশন। এগুলো আমাদের যে চতুর্থ পার্টের মধ্যে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের চতুর্থ পার্টে আমাদের রয়েছে। দে ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ব্রড ক্যাটাগরিজ। এটাকে আমরা 3 ভাগে এটাকে ভাগ করতে পারি। একটা হয় সোশিয়ালিস্টিক্স, গান্ধিয়ান অ্যান্ড লিবারেকচুয়াল। এগুলো আমরা আলোচনা করবো। যে গান্ধিয়ান রয়েছে, গান্ধীর যে হরিজন মুভমেন্টটা করেছিল সেখানে তিনি কিছু ধরনের যে কুটির শিল্পের উপর যোগ দিতে বলেছিলেন, মানে গুরুত্ব দিতে বলেছিলেন। সোশ্যালিস্টিক্স মানে সমাজের লোকেরা যাতে ঠিকঠাক ভাবে মানে ক্ষমতাগুলো পেয়ে থাকে, সোশ্যালি প্রত্যেকে যাতে বেতন পেয়ে থাকে বা কোনো জায়গায় যদি অঙ্গহানি হয়ে থাকে সেই জায়গায় ক্ষতিপূরণ, এগুলো ডিপিএসপির মধ্যে আমরা আলোচনা করব। লিবারেন্সিয়াল মানে যে প্রত্যেকে যাতে স্বাধীনভাবে কোনো কিছু কাজ করতে পারে, নিজের মতো চুজ করতে পারে, সেগুলো আমাদের লিবারেকচুয়ালের মধ্যে পড়ে। তো এগুলো আমরা আলোচনা করব ডিটেলসে ডিপিএসপি চ্যাপ্টারে। আর ডিপিএসপি আর মিন ফর দ্য প্রমোটিং অফ আইডিয়াল অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। দে আর সিক টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট অফ দ্য কান্ট্রি। ডিপিএসপি পড়ানোর সময় আমি যাদের হয়ে গেছে তারা এটা জানো যে ডিপিএসপি গঠন করার উদ্দেশ্যই হচ্ছে একটা প্রজা কল্যাণমূলক বা কল্যাণমূলক রাজ্য গঠন করা, ওয়েলফেয়ার স্টেট গঠন করা ডিপিএসপির প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ে। ওকে, আবার আমি বলছি যারা নতুন ব্যাচ আছো তাদেরকে আমি এইটা আগে পড়াচ্ছি একটা বড় কারণ, এখান থেকে তোমরা কিন্তু টোটাল আইডিয়া পাবে আমরা কি কি পড়তে চলেছি। এখন অনেক কিছু যারা নতুন রয়েছে তারা বুঝতে পারছো না বা এই জিনিসগুলো আসছে না, প্রত্যেককে বলছি রিডিং পড়বে একটু ভালো করে, আমি পিডিএফ দেবো, রিডিং পড়বে একটু ভালো করে, দেখবে এগুলো পরে যখন চ্যাপ্টারের মধ্যে পড়বে খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। নেক্সট আমাদের রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, যেগুলো আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে ইনক্লুডেড রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, সেগুলো কি মৌলিক কর্তব্যের মধ্যে
The original constitution did not provide the fundamental duties of the citizen. যে মৌলিক যে কর্তব্যগুলো সেগুলো কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, এগুলো অ্যাডেড করা হয়েছে ডিউরিং দ্য অপারেশন অফ ইন্টারনাল ইমার্জেন্সি 1975 থেকে 77, যখন জরুরি অবস্থা চলছিল 75 থেকে 77, সেই সময় 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে যেটা হয়েছিল, আমি একটু আগেই বললাম মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। সেই সময় আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস গুলোকে ইনক্লুডেড করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। এবং রিকমেন্ডেশন অফ দ্য শরণ সিং কমিটি, খুব ইম্পর্টেন্ট, এটা এসে থাকে যে কোন কমিটির সুপারিশ আমাদের যে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছিল, শরণ সিং কমিটি। প্রথম এই ফান্ডামেন্টাল ডিউটিস 1976 সালে 10টা অ্যাড করা হয়েছিল। এরপর 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2002-তে করা হলো, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরো একটা ফান্ডামেন্টাল ডিউটি ইনক্লুডেড করা হলো। মোট ফান্ডামেন্টাল ডিউটিস এখন 11টা রয়েছে। আচ্ছা বলতো লাস্ট কোনটা অ্যাড করা হয়েছে 86-তে? কোন ফান্ডামেন্টাল ডিউটি? রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন, মানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের কম্পালসরি এডুকেশন। কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা। ক্লিয়ার? ফান্ডামেন্টাল ডিউটি সার্ভ অ্যাজ এ রিমাইন্ডার টু দ্য সিটিজেন, এটা কাজ করে কি মানুষ বা জনগণদের রিমাইন্ড করে while enjoying their rights they have also be quite conscious of their duties, যে তোমাদের অধিকার দেওয়া হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস এর মাধ্যমে তোমাদের অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু তার সাথে সাথে তোমরা বোঝো তোমাদের কি কি কর্তব্য রয়েছে। তো দে ও দেয়ার ও quite conscious of duties they owe to their country like society and the other fellow citizens. অন্যান্য নাগরিক প্লাস আমাদের যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা প্রদর্শন, এগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে পড়ে। সাপোজ কোনো একটা জায়গায় যে জাতীয় সঙ্গীত হচ্ছে, তাহলে সেখানে দেখলে 100 জন লোকের মধ্যে 99 জন লোক সেখানে জাতীয় সঙ্গীত হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে চুপচাপ রইল, একজন লোক সেখানে বসে পায়ের উপর পা তুলে গেম খেলতে শুরু করলো, তাহলে সেই জায়গায় যে করলো জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতকে যে রেসপেক্ট করলো না, তার জন্য কি তাকে কোর্টে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে? সেটা কিন্তু করা হবে। তাহলে সেটা আমাদের একটা ডিউটিস এর মধ্যে পড়ে যে আমাদের এগুলো করা উচিত। যে গুরুজনকে দেখলে, টিচারকে দেখলে প্রণাম করা, এটা কি তোমাদের অধিকারের মধ্যে পড়ে? ডিউটিস এর মধ্যে পড়ে। তোমাদের 5 জন বন্ধু যাচ্ছ, 3 জন বা 4 জন বন্ধু স্যারকে দেখে প্রণাম করলো, আর বাকি একজন সে তার কানে হেডফোন লাগিয়ে গট 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 চলে গেল, তাহলে সেগুলো কি তার জন্য কি স্যার তাকে ধরে কানমুলো দিয়ে দেবে? একদমই নয়। সেগুলো কি তার ডিউটিস এর মধ্যে পড়ে, যেটা দেখে লোক বলতে পারে না এটা হচ্ছে কালচারাল চেঞ্জ। ব্যাস এইটুকু পার্থক্য, ডিউটিস আর আমাদের অধিকারের মধ্যে, এটাই আমাদের পার্থক্য। তাহলে এটাও কি হয় ডিপিএসপির মধ্যে, এটা হয় নন জাস্টিসেবল ইন নেচার, মানে তুমি যদি না পালন করো তার জন্য তোমাকে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হবে না বা তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সেকুলার স্টেট। তাহলে ইন্ডিয়াকে করা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্যান্ডস ফর এ সেকুলার স্টেট, আমাদের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয়। তাই ইন্ডিয়া একটা সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিস্থাপিত করেছে। হেন্স ইট ডাজ নট আপহোল্ড এনি পার্টিকুলার রিলিজিয়ান ফর ইটস অফিসিয়াল রিলিজিয়ান ইন ইন্ডিয়ান স্টেট। এই জন্য ভারতের কিন্তু নিজস্ব কোনো ধর্ম নেই, সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব প্রদান করে। তার জায়গায় আমাদের পাকিস্তান, বাংলাদেশ, এরা স্টেট রিলিজিয়ানটাই মুসলিম রয়েছে, এই জন্য তারা মুসলিম ধর্মটাকে স্টেট রিলিজিয়ান হিসেবে করে থাকে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট, প্রত্যেক ধর্মের লোক এখানে সমানভাবে সুযোগ সুবিধা পাবে। তাহলে কি কি জিনিস সেগুলো বলা আছে সেকুলার টার্মকে? দ্য টার্ম সেকুলার কথাটা প্রথম থেকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে ছিল না। সেকুলার টার্মটা বা ধর্মনিরপেক্ষ কথাটা কিন্তু প্রথম থেকে প্রিয়াম্বেলে ছিল না, এটা অ্যাড করা হয়েছে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অলরেডি আমরা পড়েছি। The preamble secures all the citizen of India liberty of belief, faith and worship. প্রত্যেকের ক্ষেত্রে লিবার্টি বা স্বাধীনতা, ফেথ মানে বিশ্বাস রাখা এবং ওরশিপ মানে কোনো জিনিসকে পুজো করা বা রেসপেক্ট করাকে প্রিয়াম্বেল বলেছে। এগুলো আমাদের পড়েছি, আমরা প্রিয়াম্বেলটা পড়বো। The state shall not deny any person equality before law or equal protection of law. এই যে দুটো কথা, ইকুয়ালিটি বিফোর ল
আইনের চোখে সবাই সমান আর আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত। দুটো টার্ম কিন্তু আলাদা, দুটোই আমাদের 14 নাম্বার আর্টিকেলের মধ্যে ইনক্লুডেড রয়েছে। আচ্ছা, আমাকে একটু বলো তো, এই যে ইকুয়ালিটি বিফোর ল, এটা কোন দেশের কনস্টিটিউশনটাকে, কোন দেশের কনস্টিটিউশন থেকে এই ফিচার্সটা নেওয়া হয়েছে? ব্রিটেন। ব্রিটেন থেকে, ভেরি গুড। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটাও কি ব্রিটেন? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়াবো এটা তোমরা পাবে, যাদের পড়া হয়েছে তাদের কাছ থেকে এগুলো অ্যান্সার পেতে আমি চাই, পেয়েছি, খুব সুন্দর, ভালো লাগলো। তো the state shall not discriminate against any citizen on the ground of religion. কাউকে তার রিলিজিয়নের গ্রাউন্ডে কোনো সিটিজেনকে তার ধর্মের ভিত্তিতে কাউকে কিন্তু বঞ্চিত করা যাবে না। এটা আর্টিকেল 15 এ আমাদের রয়েছে, আমরা পড়ব। ইকুয়াল অপরচুনিটি ফর অল সিটিজেন, মেম্বারশিপ অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে যারা সবাই যাতে সমান সুযোগ পেয়ে থাকে, সেগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে এগুলো পড়বো। All the person are equally entitled freedom of conscience and right to freely profession and practice propagate any religion. যে ধর্মের ক্ষেত্রে সে নিজস্ব ভাবে যে কোনো প্রফেশন চুজ করতে পারে, যে কোনো কাজ চুজ করতে পারে, যে কোনো প্রথা সে করতে পারে, এই দুর্গা পুজো করো বা আমাদের হচ্ছে মহরম করো, করতে পারে। যে কোনো প্রোপোগেট এনি রিলিজিয়ন, যে কোনো ধর্মকে সে নিজের ভাবে প্রচার করতে পারে, কিন্তু কাউকে জোর করে ধর্মান্তরিত করা বা করা যাবে না। তাহলে এগুলো আমাদের আর্টিকেল 25 এ রয়েছে। এভরি রিলিজিয়ান denomination of any of its sections shall be have a right to manage the religious affairs. প্রত্যেকে নিজের ধর্মের জন্য শিক্ষা, তার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেইভাবে সে ধর্ম প্রচার করতে পারে। আর্টিকেল 26 এ no person shall be compelled to pay any taxes or for the protection of any particular religion. এই যে চাঁদা তোলা ব্যাপার যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু টোটালি আনকনস্টিটিউশনাল ব্যাপার। তুমি কোনো ধর্মীয় কারণের জন্য কারো কাছ থেকে কোনো চাঁদা বা ট্যাক্স নিতে পারবে না। তাহলে স্যার, চাঁদা দিতে গেলে আমরা যদি না বলি নাম দেব না, আমরা কেন চাঁদা দিয়ে দিই? যেসব বাচ্চাগুলো আমাদের মানে গ্রামের মধ্যেই বা পাড়ার মধ্যেই তো করে, তারা কি করে, তোমার আপদে বিপদে তারাই এসে তোমার পাশে দাঁড়ায়। এই জন্য তারা একটু যদি মজা বলো বা তারা একটু যদি এগুলো কাটাতে চায়, তো সেটা কোনো ভুল না। এই কারণে আমরা বলতে গেলে ভালোবেসেই দিয়ে থাকি। কোনো কোনো জায়গায় অবশ্য জোর জুলুম হয়, সেগুলো খুব খারাপ। নো রিলিজিয়ান ইনস্ট্রাকশন, কোনো ধর্মীয় যে বাধা, no religion instruction shall be provided of no religion instruction shall be provided in any education institute maintained by the state. কোন রাজ্য মানে কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারি অর্থে পরিচালিত হয়, সেখানে কিন্তু ধর্ম শিক্ষা দেওয়া টোটালি ব্যান করা হয়েছে। যেগুলো সরকারি অর্থে পরিচালিত হয়, সেই জায়গায় কোনো রকমের ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। Any section of the citizen shall have a right of conserve its distinct language, script and culture. প্রত্যেকে কি করতে পারে, নিজের ল্যাঙ্গুয়েজ, ভাষা, সংস্কৃতি এবং হচ্ছে তার যে স্ক্রিপ্ট, সেগুলোকে সংরক্ষণ করতে পারে। এটা আমাদের এই সংস্কৃতির অধিকারের মধ্যে পড়ে। All minorities shall have power to establish and administer education institute on their choice. যেসব মাইনরিটি রয়েছে, যেসব সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তারা কি করতে পারে, নিজের মতো শিক্ষা প্রতিষ্ঠান বা অ্যাডমিনিস্ট্রেটর এডুকেশন ইনস্টিটিউট তৈরি করতে পারে। এই কারণে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। দ্য স্টেট শ্যাল ইন্ডিভিজুয়াল টু সিকিউর অল দ্য রিলিজিয়ন টু দ্য ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে কোনো একটা কাজের জন্য যে শাস্তি হয়ে থাকে বা কোনো একটার জন্য যে বিচারের যে শাস্তি হয়ে থাকে, সেগুলো ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে করা হয়ে, যে প্রত্যেকের জন্য এই শাস্তির জন্য যে এই বিচার হবে, সেরকম ইউনিভার্সাল সিভিল কোড 44 এর মধ্যে থাকে, আমাদের ডিপিএসপি এর মধ্যে এটা ইনক্লুডেড। এগুলো আমরা পড়ব। খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। জিনিসটা কি সেটা আমরা ডিসকাস করব। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অ্যাজ এ বেসিস অফ ইলেকশন। যখন ভোট হয়, ভোটের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিটাকে ফলো করে থাকি। লোকসভা এন্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে লোকসভার ক্ষেত্রে প্লাস রাজ্যের বিধানসভার ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বলি। এবার এটা জিনিসটা যে এভরি সিটিজেন
হু ইজ নট লেস দ্যান 18 ইয়ার, 18 বছরের বয়স্ক যে কোনো ব্যক্তি হ্যাজ এ রাইট টু ভোট, প্রত্যেকের একটা ভোট দেওয়ার অধিকার রয়েছে, প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার রয়েছে উইদাউট এনি ডিসক্রিমিনেশন অফ কাস্ট, রিলিজিয়ন, সেক্স, লিটারেসি, ওয়েলথ অ্যান্ড সো অন। প্রত্যেকে অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার রয়েছে, সেটাকে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইনক্লুডেড করি। আমাদের যে ভোট দেওয়ার অধিকার, এটা 18 থেকে বাড়িয়ে 21 করা হয়েছে 1989 সালে, যেটা রিডিউসড করা হয়েছিল 1899 বাই দ্য 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। দেখো একটা জিনিস মাথায় রাখবে, অ্যাক্ট যেটা হয় সেটা আগের বছর হয়, কার্যকরী করা হয় পরের বছর। 88 অ্যাক্টে 89 ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এটা কি করে, মেক্স এ ডেমোক্রেসি, যে আমাদের যে প্রজাতন্ত্র রয়েছে, ডেমোক্রেসি রয়েছে, ব্রড বেসড, এনহ্যান্স দ্য সেলফ রেসপেক্ট অ্যান্ড প্রেস্টিজ ফর দ্য কমন পিপল, uphold their principle of equality, enables minorities to protect their interest and opens up new hopes and visits our weaker section। কি হয় যে আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আমরা আমাদের যে সেলফ রেসপেক্ট কে আমরা বাড়াতে পারি, আমাদের কমন পিপলদের প্রেস্টিজকে আমরা এনহ্যান্স করি, আফোল্ড দেয়ার প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, আমরা ভোট দিয়ে যে কোনো ব্যক্তিকে সরিয়ে দিতে পারি বা নিয়ে আসতে পারি, এনেবল মাইনরিটি ফর প্রোটেকশন দ্য ইন্টারেস্ট, যারা সংখ্যালঘু রয়েছে তাদের জন্য করতে পারি, তাদের জন্য ভোটাধিকারী করতে পারি, ওপেন্স ফর নিউ হোপ, যে কোনো একটা দল যদি ঠিকঠাক কাজ না করে তাকে সরিয়ে আমরা ভোটের মাধ্যমে আমরা জিনিসগুলোকে মানে নতুন সরকারকে এনে একটা আশা জাগাতে পারি, সেগুলো আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আমরা করি, মানে ভোট দেওয়ার মাধ্যমে আমরা করি। এবার এখানে নেক্সট আমাদের রয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, আমরা অলরেডি পড়েছি। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর অনলি এ সিঙ্গেল সিটিজেনশিপ, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ। একটু আগেই বললাম, in other countries like USA, on the other hand, each person is not only a citizen of USA but also a citizen of a particular state it belongs। একটু আগে আমি কথাটাই বললাম, ইউএস এর ক্ষেত্রে সিটিজেনশিপ পেলে পার্টিকুলারলি সে প্রথমে সেই স্টেটের সিটিজেনশিপ পায়, thus he allows alliances on both and enjoys dual seats of rights, one confirmed by the national government and another by the state government। তার মানে তুমি যে অধিকারটা একটা ন্যাশনাল গভর্নমেন্টের মাধ্যমে যেটা পাবে সেটা আমাদের মার্কিন সিটিজেনশিপ পাবে, আর যেটা স্টেট গভর্নমেন্টের মাধ্যমে তুমি এক ধরনের সিটিজেনশিপ পাবে। তার মানে তুমি ডুয়েল সিটিজেনশিপ ভোগ করতে পারো। আমেরিকার ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা সিঙ্গেল। ইন ইন্ডিয়া, all citizens irrespective of the state in which they are born or resides enjoys the same political and civil rights of citizenship all over the country and no discrimination made between them। তার মানে ভারতের মধ্যে থেকে তুমি যে কোনো অংশে যে তুমি জন্মালেই সেই জায়গা থেকে তুমি অধিকার পেতে পারো। Independent body, the Indian constitution is not only provide for the legislature, executive and judicial organs of the government, central and state, but also establishes certain independent body। তোমার যদি মনে হয় তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট কিছু বডি ফর্ম করতে পারো যেগুলো তোমাদের রাষ্ট্রের যে প্রভাব মুক্ত হবে। দে আর ইনভেস্টিগেটেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাজ দ্য বুল ওয়ার্কার্স অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যেগুলো আমাদের তৈরি করবে গভর্নমেন্ট, কিন্তু সেগুলো ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করবে। যেমন কি ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, আমরা সবাই জানি নির্বাচন কমিশনের কথা। সেটা এনশিওর করে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট, এবং যে রাষ্ট্রপতির নির্বাচন থেকে শুরু করে যে কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নির্বাচন বা ইলেকশন কন্ডাক্ট করে থাকে ইলেকশন কমিশন। তাহলে এই ইলেকশন কমিশন কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডির মধ্যে পড়ে। আমরা ইলেকশন কমিশন সম্পর্কে পরে ডিটেলসে আলোচনা করব, আমাদের চ্যাপ্টারের মধ্যে রয়েছে ইলেকশন কমিশন। কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে আমরা ক্যাগ বলে থাকি, সে কি করে অডিট অফ দ্য অ্যাকাউন্ট, যে সরকার যে ব্যয় করছে তারা অডিট করে থাকে, মানে হিসাব করে থাকে অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবের অডিট করে থাকে কে? ক্যাগ। হি অ্যাক্টস অ্যাজ এ গার্ডিয়ান অফ পাবলিক পার্স and comments on the legality and property of government expenditure। তাহলে গভর্নমেন্টের বিভিন্ন কাজের ক্ষেত্রে মানে
ক্যাগ কি করে থাকে, অডিট করে থাকে, সরকার কি আয় বা ব্যয় করছে সেগুলোর হিসেব করে। UPSC Union Public Service Commission conduct examination for the recruitment of all India service and higher central services to the advice of the president on disciplinary matters. স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, ইউপিএসসি এর মাধ্যমে গভর্নমেন্ট এক্সাম প্রোভাইড করে, যার মাধ্যমে অল ইন্ডিয়ান সার্ভিস কন্ডাক্ট করা হয়। State Public Service Commission in every state to conduct examination for recruitment of the state service and to advise governor on the disciplinary matter. স্টেট পিএসসি থেকে কি করে, স্টেটের বিভিন্ন জব গুলোকে কন্ডাক্ট করে। লাস্ট ইমার্জেন্সি প্রভিন্সেস, যেটা আমরা পড়ে একটু আগেই আলোচনা করলাম, এখানে একটু আলোচনা রয়েছে। দ্য কনস্টিটিউশন এভিক্টেড 3 টাইপস অফ এমার্জেন্সি। 3 ধরনের ইমার্জেন্সি আমাদের হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা জাতীয় জরুরি অবস্থা অন দ্য গ্রাউন্ড অফ ওয়ার, এক্সটার্নাল এগ্রেশন অর আর্মড রেভিলিয়ন, যখন সামরিক অভ্যুত্থান হয় বা ইন্টারনাল মানে দেশের মধ্যে কোনো ঝামেলা হয় বা যুদ্ধ ঘোষণা হয়, তখন জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় আর্টিকেল 352 এর মাধ্যমে। 352 নম্বর ধারার মাধ্যমে আমাদের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। স্টেট এমার্জেন্সি জারি করা হয়, যেটা আমাদের প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতি শাসন বলে থাকি, অন দ্য গ্রাউন্ড অফ ফেলিয়ার অফ কনস্টিটিউশন মেনিয়ার্কি বাই দ্য স্টেট, যে যদি রাষ্ট্রের বিধানসভা বা স্টেট গভর্নমেন্ট মানে রাজ্যের মানে শাসন ব্যবস্থাকে কন্ট্রোল করতে না পারে, তখন কি হয়, রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আর্টিকেল 356 মাধ্যমে, প্রেসিডেন্সিয়াল রুলের মাধ্যমে। আরেকটা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, 360 নম্বর ধারার মাধ্যমে অর্থনৈতিক জরুরি অবস্থা বলা হয়েছে। ডিউরিং অ্যান ইমার্জেন্সি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিকেমস অল পাওয়ারফুল, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে থাকে, অ্যান্ড দ্য স্টেটস গোজ ইনটু দ্য স্টেট কি হয়, গোজ ইনটু দ্য কন্ট্রোল অফ দ্য সেন্টার, স্টেট কি হয় টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে যায়। আমি একটু আগেই কথাটা জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে যে কেন ইমার্জেন্সিকে আমরা ইউনিটারি ফিচার্স বলছি। ইট কনভার্টেড দ্য ফেডারাল স্ট্রাকচার ইনটু এ ইউনিটারি গভর্নমেন্ট, তাহলে এটা কি করে, ফেডারাল স্ট্রাকচারকে ইউনিটারি ওয়ান বা ইউনিটারি গভর্নমেন্টে তৈরি করে উইদাউট দ্য ফর্মাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে এর জন্য অ্যামেন্ডমেন্ট না করেই হয়। দ্য কাইন্ড অফ ট্রান্সফরমেশন ইন দ্য পলিটিক্যাল সিস্টেম অফ দ্য ফেডারাল ডিউরিং নর্মাল টাইম টু ইউনিটারি ইজ এ ইউনিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ইউনিক ফিচার। এই কারণে ইমার্জেন্সি ইনক্লুডেড টু আওয়ার ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম। নেক্সট একটা বড় একটা ফিচার, সেটা হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট। 3 টায়ার গভর্নমেন্ট কি, অরিজিনালি ইন্ডিয়ান কনস্টিটিউশন লাইক আদার ফেডারাল কনস্টিটিউশন প্রোভাইড ডুয়েল পলিটি। আমরা জানি যে 2 ধরনের যে হেড থাকে, আমরা অলরেডি পড়লাম, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। ডুয়েল পোলাইটি কন্টেন্ট প্রভিন্সেস উইথ রিগার্ড টু দ্য অর্গানাইজেশন অফ এ সেন্টার অ্যান্ড স্টেট, 2 ধরনের পাওয়ার থাকে। পরবর্তীকালে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এবং 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 73 এবং 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে কি হয়, আমরা ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা তৈরি করি, একটা 3 টায়ার গভর্নমেন্ট, যেটা আমরা লোকাল গভর্নমেন্ট বলে থাকি, সেটা আমরা তৈরি করেছি, which is not found in any other constitution of the world. এটা কিন্তু আমরা কোনো গভর্নমেন্টের মধ্যে, কোনো দেশের গভর্নমেন্টের মধ্যে আমরা এটা পাই না। এটা আমরা বেসিক একটা ধারণা বা বেসিক একটা স্ট্রাকচার শুধু ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে পাই। 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছে, যেটা আমাদের অ্যাডপ্ট করেছে রুরালের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, যেটা আমাদের 73তম অ্যামেন্ডমেন্ট 1992, এর মাধ্যমে কি করা হয়েছে, গ্রামের ক্ষেত্রে আমরা তৈরি করেছি পঞ্চায়েতকে, যার মাধ্যমে আমরা অলসো অ্যাড করেছি একটা নতুন শিডিউলকে, পার্ট 9 অ্যাড করেছি এবং তার সাথে সাথে শিডিউল 11 ইনক্লুডেড করেছি। শিডিউল 11 এবং পার্ট 9 আন্ডার ইনক্লুডেড ইন 1992। আর সিমিলারলি 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা অ্যাড করেছি মিউনিসিপ্যালিটি, শহরের ক্ষেত্রে আমরা অ্যাড করেছি মিউনিসিপ্যালিটিকে এবং আমরা অ্যাড করেছি পার্ট 9A এবং নতুন শিডিউল 12 নম্বর শিডিউলকে আমরা অ্যাড করেছি। এটা আমাদের কনস্টিটিউশনের একটা স্পেশাল স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে পড়ে, যেটা আমরা পঞ্চায়েতি রাজ একটা চ্যাপ্টার আমরা ডিসকাস করব। একদম লাস্ট, কোঅপারেটিভ সোসাইটি। 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2001 এর মাধ্যমে আমরা
কিছু সংস্থা তৈরি করেছি, কিছু কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেছি, যেগুলো কি করে থাকে পার্ট 9B তে কোঅপারেটিভ সোসাইটি গুলোকে ইনক্লুডেড করা হয়েছে, যেগুলো ভেরিয়াস প্রভিন্সেস, যেগুলো কোঅপারেটিভ সোসাইটি, যেগুলো আমাদের ধরো এই যে কোঅপারেটিভ ব্যাংক বা অনেকে কি হয় একই সাথে মানে পাবলিক এবং গভর্নমেন্ট একই সাথে সেই জায়গায় কাজ করে, যেগুলো আমাদের কোঅপারেটিভ সোসাইটি পার্ট 9B এর মধ্যে। ওকে, লাস্টলি আমাদের ক্রিটিসিজম করা হয়েছে, কনস্টিটিউশনকে ক্রিটিসিজম করা হয়েছে, একটা বরোড কনস্টিটিউশন বলা হয়েছে, কার্বন কপি অফ দ্য 1935 অ্যাক্ট বলা হয়েছে, আন ইন্ডিয়ান অ্যান্ড অ্যান্টি ইন্ডিয়ান বলা হয়েছে, অ্যান্ড আন গান্ধিয়ান কনস্টিটিউশন। গান্ধীজি যেটা বলেছিল তার বাইরে তার থেকে আলাদাভাবে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। এলিফ্যান্টিক সাইজ, যে হাতির মতো সাইজ, যেটাকে বলেছেন আইভার জেনিংস। আইভার জেনিংস এর নাম আমরা একটু আগেই পড়েছি। আইভার জেনিংস বলেছেন যে এলিফ্যান্টিক সাইজ, যেটা ব্রিটিশ কনস্টিটিউশন অবজার্ভ করেছে যে এত বড় এবং এক্সপ্লেন করা রয়েছে কনস্টিটিউশন, টু লং অ্যান্ড কমপ্লিকেটেড, ইট ওয়াজ টু লং অ্যান্ড কমপ্লিকেটেড, এই কারণে আইভার জেনিংস বলেছে এলিফ্যান্টিক সাইজ। আর প্যারাডাইস অফ দ্য ল বলেছে তার আইভার জেনিংস বলেছেন লজ অফ দ্য প্যারাডাইস, যে এটা বলেছে যে যে আমাদের যে কারণ কি লয়ারদের খালি অ্যামেন্ডমেন্ট হয়, খালি কেস হয়, লয়ারদের খুব ভালো এই কারণে, এই জন্য আইভার জেনিংস বলেছে লয়ার প্যারাডাইস। বলো কারো কোনো কোশ্চেন? এর মধ্যে আমি আজকে যেটা বললাম খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু আজকে আমরা করলাম, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু টোটাল কনস্টিটিউশনে আমরা কি কি পড়বো আমরা এখানে আইডিয়া পেয়েছি। বলো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর্টিকেল 365টা কি বলেছিল আগে একটু দেখলাম, ভুলে গেছি। 365 কোথায় দেখলে বলো তো? 360 তো ছিল। ও হো এমার্জেন্সি। হো হো ও হ্যাঁ, 300, এটা 365 না 356, সরি এটা ভুল হয়ে গেছে, 356, সরি 356, সরি সরি এখানে টোটাল একটু ভুল ছিল, আর্টিকেল 356 ওপরেরটা দেখো ঠিক লেখা আছে, এটা ওই ভুল। জন্য ভাবছিলাম হ্যাঁ 365 হ্যাঁ এমার্জেন্সি। হ্যাঁ একদম একদম একদম, এটা আগেই পিছু হয়ে গেছে, 352, 356 আর 360, একদম একদম, সরি এখানটা টোটাল এটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা আর একটু আমি বলবো যে আমাদের যে যেরকম বলেছিলাম যে সংবিধানের যে সূচি, যেটা আমাদের মানে এর মতো, যেটা আমাদের হচ্ছে বইয়ের যেমন সূচিপত্র থাকে সেরকম ভাবে একটা সূচিপত্র দিয়েছি। পার্ট 1 এর মধ্যে আমাদের ইউনিয়ন অ্যান্ড টেরিটরি সম্পর্কে রয়েছে, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যাদের পড়া হয়নি আমরা এখানে ফার্স্ট চ্যাপ্টার পড়বো। সেকেন্ড চ্যাপ্টারে আমরা নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে পড়বো। থার্ড চ্যাপ্টারে আমরা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়বো, যার মধ্যে আমি একটু আগেই যেগুলো বলে দিলাম, সাম্যের অধিকার, এর অধিকার, বৈষম্যতা, সরকারি চাকরি এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। এর মধ্যে স্বাধীনতার অধিকার আমরা পড়বো, এখানে মৌলিক অধিকারের মধ্যে এখানে আমরা সাম্যের অধিকার পড়বো, সাম্যের অধিকারের ভাগ কিছু বলা আছে। শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি বিষয়ক অধিকার যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেগুলো আমরা 32 থেকে 35 এর মধ্যে পড়বো। বিপিএসপি পড়বো আমরা পার্ট 4 এর, মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা পড়বো পার্ট 4 এর এতে, যেগুলো পরে ইনক্লুডেড করা হয়েছে। ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিচার ব্যবস্থা আমরা পার্ট 5 এ পড়বো, যার মধ্যে আমরা পড়বো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সম্পর্কে পড়বো, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ সম্পর্কে পড়বো, অ্যাটর্নি জেনারেল যে আইনি পরামর্শদাতা হয়, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের আইনি পরামর্শদাতা হয়। সংসদ পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রাজ্যসভা লোকসভার সংসদ পড়বো। আইন প্রণয়ন পদ্ধতি পড়বো, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা পড়বো, অর্ডিন্যান্স কি আমরা পরে ডিসকাস করবো। বিচার ব্যবস্থা পড়বো, এখানে সুপ্রিম কোর্ট পড়বো। ক্যাগ সম্পর্কে পরে আমরা পড়বো, যে কন্ট্রোলার এডিটর জেনারেল আমি একটু আগেই বলে দিয়েছিলাম এখানে রয়েছে। পার্ট 6 এ আমরা রাজ্য সম্পর্কে পড়বো, যার মধ্যে আমরা রাজ্যপাল সম্পর্কে পড়বো, এক্সিকিউটিভ হেড, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ সম্পর্কে পড়বো, অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে পড়বো, রাজ্যের আইনি পরামর্শদাতা, অঙ্গরাজ্যের আইনসভার মধ্যে বিধানসভা, বিধান পরিষদ পড়বো, হাইকোর্ট আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট। বাকি ডিস্ট্রিক্ট কোর্ট গুলো পড়বো। পার্ট 7 এর যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল বর্তমানে তুলে নেওয়া হয়েছে, রিপিল করা হয়েছে। রিপিল করা হয়েছে, প্রথমে আমরা রাজ্যগুলোর ভাগে যেভাবে ভাগ ছিল 1956 সালে যখন ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলোকে ভাগ করা হয়, তখন এই পার্টটাকে, পার্ট 7 কে তুলে নেওয়া হয়েছে। ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে আমরা পড়বো পার্ট 8 এ।
পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের, পঞ্চায়েতি রাজ সম্পর্কে পড়বো পার্ট 9 আর পার্ট 9A তে মিউনিসিপ্যালিটি সম্পর্কে পড়বো। কোঅপারেটিভ সোসাইটি সেভাবে কিছু লাগে না, কয়েকটা আমাদের লাগে বলে দেবো। ট্রাইবাল এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে পড়বো যে মণিপুর, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা এগুলোর ক্ষেত্রে কি হয়, স্টেট আর এর মধ্যে রিলেশন, এটা আমরা সেভাবে কিছুটা পড়বো না, আমরা শুধু এখানে লিস্ট হিসেবে কয়েকটা জিনিস আলোচনা করব। আর আমাদের ফাইন্যান্স, প্রপার্টি, 12 এই পার্ট গুলো আমাদের একদমই লাগবে না। ইউপিএসসি, পিএসসি এটা আমরা ইনক্লুডেড করব অটোনোমাস বডির মধ্যে। ট্রাইব্যুনালটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব, বিভিন্ন ট্রাইব্যুনাল, ইলেকশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট পড়তে হবে এগুলো এর মধ্যে। আর আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে পড়বো, 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজকে কবে অ্যাড করা হয়েছে। ইমার্জেন্সি প্রভিন্সেস আমরা রাষ্ট্রপতির সময় পড়বো, আর এখানে অলরেডি আমরা পড়ে নিয়েছি, রাষ্ট্রপতি চ্যাপ্টারের মধ্যে আমরা ইমার্জেন্সি প্রভিন্সেস পড়ে নেবো। আর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পড়বো, যে সংবিধান যে সংশোধন হয়েছে, 105টা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো সম্পর্কে আমরা টোটাল ডিসকাস করবো। তারপর আমাদের হচ্ছে বাকি আমাদের কিছু এইখানে কিছু জিনিস আমরা পড়বো, যে কিছু ইম্পর্টেন্ট জিনিসের জাতীয় পতাকা সম্পর্কে, জাতীয় সঙ্গীত সম্পর্কে একটা ক্লাসে আমরা ডিসকাস করি। আর লাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটু দেখে নাও, যে একটু ধৈর্য ধরে এটা একটু দেখে নাও যে শিডিউল আর মানে পার্ট আর শিডিউলের মধ্যে কি পার্থক্য। শিডিউলের মধ্যে ইনক্লুডেড করা হয় সরকারের আমলাতান্ত্রিক কাজকর্ম, মানে বিভিন্ন সরকার যে গভর্নমেন্ট হয় সেই আমলা বা তাদের কাজকর্ম এবং সেই হিসাবে তাদের যে ভাগ করা সেগুলো শিডিউলে রয়েছে। যেমন পার্ট 1 আর শিডিউল 1 এর মধ্যে কোনো পার্থক্য নেই, সেম ভাবে যেমন রাজ্য এবং রাজ্যের যেসব বিষয়বস্তু সেই সম্পর্কে পার্ট 1 এও আছে, শিডিউল 1 এর। এবার শিডিউল 2 এর মধ্যে কি রয়েছে, শিডিউল 2 এর মধ্যে রয়েছে যে আমাদের যেসব এক্সিকিউটিভ পার্সন রয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট, স্পিকার, চেয়ারম্যান, যে আমাদের সবাই রয়েছে তাদের বেতন ভাতা এবং সুবিধা, বেতন এবং ভাতা সম্পর্কে, স্যালারি আর অ্যালাউন্সের সম্পর্কে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। দ্বিতীয় তফসিলের মধ্যে ইনক্লুডেড কি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা হবে যে কেন্দ্র মানে বিভিন্ন এদের বিভিন্ন এক্সিকিউটিভদের বেতন এবং ভাতা সম্পর্কে আলোচনা কোন শিডিউলে করা রয়েছে, দ্বিতীয় তফসিলে রয়েছে। তাহলে দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন পার্ট 5 এটা 5th পার্টে রয়েছে, কিন্তু এর যে বেতন বা ভাতা সেটা শিডিউল 2 তে রয়েছে। গভর্নর পার্ট 6 এ রয়েছে, কিন্তু শিডিউল 2 তে রয়েছে তার বেতন ও ভাতা। তাহলে ভাগটা রয়েছে তাদের কাজের উপর ভিত্তি করে, শিডিউল ভাগ রয়েছে, আর পার্টের মধ্যে তাদের সমস্ত বিষয়বস্তু রয়েছে। এই জন্য শিডিউল আর পার্ট যেন না গুলিয়ে যায়, এটা তোমাদের কাছে অনুরোধ। ওকে, তাহলে প্রভিন্স রিলেটিং টু দা এলাউন্সমেন্ট, অ্যালাউন্সেস এন্ড প্রিভিলেজ এন্ড সো অন, এগুলো ইনক্লুডেড রয়েছে আমাদের শিডিউল 2 এর মধ্যে। তার মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট, স্পিকার, ডেপুটি স্পিকার লোকসভা, চেয়ারম্যান এন্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। চেয়ারম্যান মানে আমাদের দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, মানে ভিপির কথা বলা হয়েছে, আমাদেরকে উপরাষ্ট্রপতি। স্পিকার, ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্যসভার রাজ্যসভার যে স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান এন্ড ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদের। আর জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ হাইকোর্ট, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, যেটাকে ক্যাগ বলা হয়, এদের সবার বেতন ভাতা সম্পর্কে আলোচনা পার্ট 2 তে রয়েছে বা শিডিউল 2 তে রয়েছে। শিডিউল 3 তে রয়েছে শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞা, ওথ, যেটাকে আমরা বলি ওথ রয়েছে, ফর্মস অফ ওথ অ্যান্ড দ্য অ্যাফার্মেশন ফর ডিফারেন্ট মেম্বার। তাহলে পার্ট 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন শিডিউলে আমাদের বেতন ভাতা সম্পর্কে রয়েছে, ইউনিয়ন মিনিস্টার, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, সমস্ত কিছু এদের ওথ আমাদের রয়েছে এখানে। ওকে, ওথ রয়েছে সবার আমাদের শিডিউল 3 তে। শিডিউল 4 এ রাজ্যসভাতে এবং কেন্দ্রের যে আসন বন্টন, রাজ্যসভায় আসন বন্টন কিভাবে হয়, তাদের পপুলেশনের ভিত্তিতে লোকসভা, রাজ্যসভাতে আসন বন্টন হয়, সেগুলো শিডিউল 4 এ রয়েছে। তপশিলি জাতি উপজাতিতে, যেগুলো শিডিউল ট্রাইবাল এরিয়া, শিডিউল মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য যে বিধান সমূহ রয়েছে সেগুলো শিডিউল 5 এ রয়েছে। শিডিউল 6 এ রয়েছে যেসব আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, যেগুলো ট্রাইবাল এরিয়া বলা হয়, সেই জায়গার বিভিন্ন বিধানমন্ডল, বিধান মানে বলি, সেগুলো আছে। প্রভিন্সেস রিলেটিভ টু অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ট্রাইবাল এরিয়া, ট্রাইবাল এরিয়া যেগুলো উপজাতি অধ্যুষিত এলাকা, তার জায়গায় প্রভিন্সেস রয়েছে এখানে। আর এখানে রয়েছে দেখো শিডিউল এরিয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য, এসসি এসটি দের জন্য রয়েছে স্পেশালি।
দুটো কিন্তু আলাদা। ট্রাইবাল এরিয়া আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের এরিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি এক্সপ্লেন করবো চ্যাপ্টার গুলো, তখন ডিটেলসে বুঝতে পারবে। সেভেন শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিডিউল হচ্ছে সেভেন শিডিউল। এখানে রয়েছে যে ক্ষমতা বন্টন, কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা এবং রাজ্য তালিকার মধ্যে যে ক্ষমতার বন্টন রয়েছে সেগুলো আমাদের সেভেন শিডিউলের মধ্যে রয়েছে। অর্থাৎ ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট ইন দ্য টার্মস অফ রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো রয়েছে। সেগুলো আমাদের তিনটে লিস্ট আমরা অলরেডি পড়েছি। ইউনিয়ন লিস্ট রয়েছে, স্টেট লিস্ট রয়েছে, কনকারেন্ট লিস্ট রয়েছে। তিনটের মধ্যে আমাদের ক্ষমতা বন্টন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রেজেন্টলি ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে 100টা বিষয়। 100টা বিষয়ের মধ্যে ইনক্লুডেড রয়েছে, কিন্তু অরিজিনালি ছিল যখন ভারতের সংবিধান চালু করা হয় তখন 97টা ছিল। এই যে 100টা ম্যাটারের কথা বললাম, এটা কিন্তু প্রায় চেঞ্জ হয়। এই জন্য এগুলো গুগল করে প্রায় দেখবে, কারণ 100র মধ্যে কখনো দেখবে 90 হয়ে গেছে, কখনো 101ও হয়ে যেতে পারে। এগুলো কিন্তু প্রায় চেঞ্জ হয়ে থাকে। কিভাবে চেঞ্জ হয়? কিভাবে চেঞ্জ হয়? অ্যামেন্ডমেন্ট করে। অ্যামেন্ডমেন্ট। এটা সঞ্জীব, কিভাবে চেঞ্জ হয় তোমাদের বলতে হবে। অ্যামেন্ডমেন্ট হলে তো তাহলে আর অ্যামেন্ডমেন্ট তো ভর্তি হয়ে যেত গো, যদি অ্যামেন্ডমেন্ট লাগতো। এর জন্য লাগে রাজ্যসভার, বলো বলো বলো। আচ্ছা, এর মধ্যে লাগে রাজ্যসভা থেকে রেজলিউশন পাসের মাধ্যমে। ওকে, যে রেজলিউশন পাস হয়, রেজলিউশন পাসের মধ্যে এগুলো কোনো অ্যামেন্ডমেন্ট না, ঠিক আছে? রাজ্যসভা থেকে রেজলিউশন পাসের লিস্ট মাধ্যমে। গুলো, লিস্টের এগুলো। একদম লিস্ট গুলো রেজলিউশনের মাধ্যমে। যেমন সাপোজ যদি আজকে এডুকেশন, শিক্ষাকে যদি কনকারেন্ট লিস্ট থেকে স্টেট মানে এর মধ্যে আনতে চাই, ইউনিয়ন লিস্টে আনতে চাই, কিভাবে আনবো? রাজ্যসভাতে রেজলিউশন পাস করেই নিয়ে চলে আসতে পারি, এই জন্য অ্যামেন্ডমেন্ট লাগে না, বুঝলে? বিল, বিল তো আনা হয় একদম রাজ্যসভা। বিল হিসাবে, এবং হ্যাঁ, সেটাই। বিলটা হবে, একদম বিল আসবে, কিন্তু বিলটা হবে রাজ্যসভা। এই জায়গার মধ্যে কিন্তু রাজ্যসভা লোকসভার থেকে বেশি পাওয়ার উপভোগ করে। বলেছিলাম মানি বিলের ক্ষেত্রে লোকসভা বেশি পাওয়ার এনজয় করে, কিন্তু এই জায়গার ক্ষেত্রে রাজ্যসভা বেশি পাওয়ার উপভোগ করে। লোকসভা রাজ্যসভা তোমাদের পড়া হয়েছে? আচ্ছা, আর কনকারেন্ট লিস্টের মধ্যে, আচ্ছা স্টেট লিস্টের মধ্যে 61টা বিষয় রয়েছে, অরিজিনালি 60 ছিল। আর কনকারেন্ট লিস্টের মধ্যে যুগ্ম তালিকার মধ্যে আমাদের রয়েছে 52টা বিষয়, অরিজিনালি যেগুলো ছিল 47। এখানে পাশে দেখো আমি একটা ডেটা অ্যাড করে দিয়েছি অ্যাকর্ডিং টু 25/11/2021। এবার এটা ডেট অনুযায়ী এগুলো কিন্তু পাল্টা, গুগল করে এটা দেখতে পাবে। স্যার হ্যাঁ বলছি বলো বলো। রেজলিউশন পাস মানে কি বিল পাস বলতে চাইলেন? ব্যাপারটা বিল, এটাও এক ধরনের বিল হয়, কিন্তু এই বিলটা একটু আলাদা ধরনের। রেজলিউশন পাস বলতে একটু নোটটা দেখবে, ওকে, একটু নোটটা দেখবে, ওখানে রেজলিউশন কথাটা পেয়ে যাবে, পাসিং এ রেজলিউশন। ওটা এক ধরনের বিল, অবশ্যই বিল, কিন্তু বিলের থেকে ওর মধ্যে অনেক কিছু বেশি কিছু ফিচার্স ওর মধ্যে ইনক্লুডেড। অবভিয়াসলি ওটা এক ধরনের বিল হবে, অবশ্যই ওটা বিল হবে, কিন্তু বিলের থেকে ওর মধ্যে অনেক কিছু স্পেশাল ফিচার্স ওর মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, পার্ট 8 শিডিউল 8 এর মধ্যে তো পার্মানেন্ট নয়, মানে কিছুটা কিছু রেজুলেশন বিলের মধ্যে কিছু হ্যাঁ পার্মানেন্ট নয়, এটা আবার চেঞ্জ হয়ে যায়। অবশ্যই, এই জন্যই তো লিস্টটা চেঞ্জ হচ্ছে, এই জন্যই তো বললাম 61 থেকে 62 হচ্ছে। তারপর আবার রেজলিউশন এটাকে যদি তুলে নেওয়া হয় তখন আবার এটা অন্য লিস্টে চলে যাবে, এই জন্যই তো এটাকে রেজলিউশন বলা, বুঝা গেছে? এই কারণেই তো এটা রেজলিউশন, এটাকে এই জন্যই তো এটা বিল নয়, মানে এই জন্যই তো এটা ল নয়, এই জন্যই তো এটাকে রেজলিউশন বলা। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, আমাদের অষ্টম শিডিউলে ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে মূল সংবিধানে 14টা ভাষা ছিল, বর্তমানে 22টা ভাষা রয়েছে। তাহলে এগুলো আমরা অরিজিনালি 14 ছিল, এখন প্রেজেন্টলি 22 ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডেড ইন অ্যামেন্ডমেন্ট। তাহলে এগুলো আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজকে পরে অ্যাড করা হয়েছে এগুলো আমরা একটা ক্লাসে আমরা আলোচনা করবো। 9th শিডিউলের মাধ্যমে ভূমি সংস্কার, জমিদারি প্রথার বিলোপ করা হয়েছে। 10th শিডিউল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পার্লামেন্ট এবং রাজ্য আইনসভায় দল ত্যাগ বিরোধী আইন, এগুলো পরে অ্যাড করা হয়েছে। আমাদের যে অ্যান্টি ডিফ্লেকশন ল,
যেটা আমাদের 52 এবং মানে এগুলো আমাদের অ্যাড করা হয়েছে পরে। রাজীব গান্ধীর সময়ে অ্যান্টি ডিফ্লেকশন ল পাস করা হয়েছিল, যে দল ত্যাগ বিরোধী আইন। কোনো মিনিস্টার যদি দল পরিবর্তন করে, তার মিনিস্টার মানে যে মন্ত্রিত্ব সেটা চলে যাবে কিনা সেটার ডিসিশন একমাত্র স্পিকার নিতে পারে। এটা আমরা আলোচনা করব। এটা 10th শিডিউলে রয়েছে। 11th শিডিউলে রয়েছে পঞ্চায়েতের সম্পর্কে, পঞ্চায়েতের পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম, বললাম একটু আগে, অ্যাড করা হয়েছে। আর 12th শিডিউলে রয়েছে নাগরিকদের ক্ষমতা সম্পর্কে, যে আমাদের যে নগরপালিকা, না সরি নাগরিকদের, নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি মানে কাউন্সিলর, পৌরসভাদের দায়িত্ব সম্পর্কে শিডিউল 12 রয়েছে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এখানে লাস্ট আমাদের লিস্ট রয়েছে কোন জায়গা থেকে কি কি নেওয়া হয়েছে। ভারত শাসন আইন থেকে ফেডারাল স্কিম নেওয়া হয়েছে। দেখো এখানে আর পড়ার সময় আমাকে কিন্তু আর এক্সপ্লেন করতে হচ্ছে না। ভারত শাসন আইন থেকে ফেডারাল স্কিম রয়েছে, রোল অফ ফেডারাল জুডিশিয়ারি রয়েছে, রাজ্যপালের অফিস রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, এটা এখানে ভুল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস রয়েছে, যে কি কি কাজ হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস রয়েছে। গ্রেট ব্রিটেন থেকে নেওয়া আছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল আমি একটু আগেই বললাম, আইন তৈরির প্রসিডিওর, ল মেকিং প্রসিডিওর আর লেজিসলেটিভ প্রসিডিওর, একক নাগরিকত্ব, বাইক্যামেরালিজম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্যাবিনেট সিস্টেম, শক্তিশালী নিম্নকক্ষ, আমরা লোকসভা রাজ্যসভার মধ্যে পাওয়ারফুল লোকসভা হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পার্লামেন্টারি প্রিভিলেজ, সব আমাদের মার্কিন আমাদের থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ পার্লামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এগুলো দেখো আর আমাকে এক্সপ্লেন করতে হবে না, এগুলো এক্ষুনি আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি, সেই জন্য এই লিস্টে আর এক্সপ্লেন করার দরকার হচ্ছে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, যেটাকে আমরা ইমপিচমেন্ট বলে থাকি, ইমপিচমেন্ট প্রসেস মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রপতির ইমপিচমেন্টও এখান থেকে নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতির পোস্ট ক্রিয়েশন আমাদের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে কোনো একটা শাস্তি হয়ে যাওয়ার পরে সেটাকে আবার কেস রিওপেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়। রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইকোনমিক্স আমরা পড়েছি, আবার পড়বো। ন্যায় বিচার, যেটা আমাদের আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অফ দ্য প্রিয়াম্বল, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, ডিপিএসপি রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর নমিনেশন অফ দ্য মেম্বার টু দ্য রাজ্যসভা, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা যে 12 জন সদস্যকে মনোনীত করা হয়, সেই প্রভিন্সেস নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ড থেকে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে আমাদের যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল প্রস্তাবনার ভাষা, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স বাণিজ্য সংক্রান্ত নীতি, যৌথ অধিবেশন, জয়েন্ট সিটি, যখন কোনো বিলের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা একমত হতে পারে না, তখন রাষ্ট্রপতি আহ্বান করে জয়েন্ট সেশন বা যুগ্ম অধিবেশনে, সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে নেওয়া হয়েছে শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, যে আমরা কেন্দ্র শাসন হয়। মোস্ট ইম্পর্টেন্ট, অবশিষ্ট ক্ষমতার বন্টন, যেটাকে রেসিডিউয়ারি পাওয়ার অফ দ্য সেন্টার, যে কোনো বিষয়, সমস্ত বিষয়কে কেন্দ্র, রাজ্য এবং কনকারেন্ট লিস্টে ভাগ করার পরে যে জিনিসটা পড়ে থাকবে সেগুলো কেন্দ্রীয় সরকার সেই জায়গায় আইন প্রণয়ন করে, সেটাকে বলে ভেস্টিং অফ রেসিডিউয়ারি পাওয়ার টু দ্য সেন্টার। কেন্দ্রের রাজ্য সরকারের অন্তর্ভুক্তি, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর, গভর্নরকে যে অ্যাপয়েন্ট করার পাওয়ার কানাডা থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের উপদেষ্টা কর্তব্য, সুপ্রিম কোর্ট কি করে, প্রেসিডেন্টকে উপদেশ প্রদান করে থাকে, সেটা কানাডা থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি 368, রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি, রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয় রাজ্যের বিধানসভা থেকে ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে, এগুলো আমরা পড়বো। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা চলাকালীন যে মৌলিক অধিকারগুলো রদ হয় সেই সংক্রান্ত, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপালের ধারণা। ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে রিপাবলিক অ্যান্ড আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। আর জাপান সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এটা এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আর জাপানের কনস্টিটিউশন থেকে এস্টাবলিশ বাই, এটা মনে হয় একটু ভুল আছে, ভুল আছে, লাগবে না।
ভুল দেওয়া আছে, ভুল করা আছে। আচ্ছা, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এটা নেওয়া হয়েছে আমাদের ফরাসি ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। তো দেখো এখানে আমরা টোটাল জিনিসটা এখানে কমপ্লিট করলাম। আর আমাদের লাস্টে প্রিয়াম্বেল প্রস্তাবনাটা আছে, প্রস্তাবনা কি এক্সপ্লেন করা আছে, তার কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে। ভারতের সংবিধান সর্বোচ্চ, এটা সংবিধানের ভূমিকা, দার্শনিক ভিত্তি বলা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মার্কিন সংবিধান নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণপরিষদ আমি বলেছিলাম যে অবজেক্টিভ রেজলিউশন থেকে আমাদের প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছে, যেটা জওহরলাল নেহেরু প্রথম অধিবেশনে এটাকে প্রস্তাব হিসাবে পেশ করেছিল, পরে এটা দ্বিতীয় অধিবেশনে এটা পাস হয়েছিল। এরপর প্রথমে নির্দেশমূলক নীতির মতো এটাও আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। আমরা পড়েছি যে প্রস্তাবনায় 3টে টার্ম অ্যাড করা ছিল, 3টে অ্যাড ছিল, পরে আমরা অ্যাড করেছি 2টো, সোশ্যালিস্ট আর হচ্ছে সেকুলার অ্যাড করেছি। এছাড়া অ্যাড করা হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ফ্রেঞ্চ রেভলিউশন 1793-তে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলোকে যোগ করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনাকে বলা হয় সোল, প্রস্তাবনাটাকে বলে সোল অফ দ্য কনস্টিটিউশন, ঠাকুরদাস ভার্গব বলা হয়েছে। সংবিধানের শুরুতে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের চরম এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী ভারতের জনগণ হয়। প্রস্তাবনাকে সংবিধানের অংশ না বলা হয় না, সংবিধানের ভূমিকা বলা হয়। প্রস্তাবনায় পাওয়া গেছে সংবিধানের দর্শন বা ফিলোসফি রিফ্লেক্ট হয়েছে। সেই সংক্রান্ত কিছু মামলা রয়েছে, সেই মামলাগুলো হচ্ছে বেরুবাড়ি মামলায়, কেসগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব। এখানে শুধু টার্ম দেওয়া আছে, টার্ম গুলো পড়বে। যে বেরুবাড়ি মামলায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে যে প্রস্তাবনা মূল কার্যকরী অংশ নয়, যেটাকে জাস্টিফাই করা হয়েছে পরের অ্যামেন্ডমেন্ট, যেটা পরের কেস কেশবানন্দ ভারতী মামলা, খুবই ইম্পর্টেন্ট একটা কেসে, যেখানে কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। বলা হয় মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক কাঠামোগুলোকে কখনোই পরিবর্তন করা যাবে না, কিন্তু এর মধ্যে একটা রেস্ট্রিকশন ছিল কি, মৌলিক কাঠামোর মধ্যে কোন কোন জিনিস ইনক্লুডেড হবে সেগুলো কিন্তু এক্সপ্লেন করা হয়নি। আর মৌলিক বৈশিষ্ট্যগুলোকে কোনো রকম ভাবে পরিবর্তন করা যায় না। 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই টার্ম গুলোকে অ্যাড করা হয়েছে। ধর্মনিরপেক্ষ প্রস্তাবনা একবারই মাত্র সংশোধন হয়েছে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আচ্ছা, তো মন্তব্যের মধ্যে কে এম মুন্সি, আমাদের একজন আমাদের পলিটিক্যাল, আমাদের কি বলে, রাষ্ট্রবিজ্ঞানী কে এম মুন্সি প্রস্তাবনাকে বলেছে পলিটিক্যাল হরস্কোপ হিসেবে বর্ণনা করেছেন। আর্নেস্ট বেকার, এই টার্ম গুলো কিন্তু পরীক্ষায় আসে, বলেছেন কি নোট অফ দ্য কনস্টিটিউশন মোস্ট ইম্পর্টেন্ট। ঠাকুরদাস ভার্গব বলেছেন প্রস্তাবনা সংবিধানের আত্মা হিসেবে বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন। নানা পালকিওয়ালা বলছে প্রিয়াম্বল অফ দ্য ব্রিং ইটস আইডেন্টিটি কার্ড হিসেবে বলেছেন নানা পালকিওয়ালা। আর বেরুবাড়ি মামলা এটা বলেছে হিদায়াতুল্লাহ, পরবর্তীকালে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। অপশনে কিন্তু ঠাকুরদাস ভার্গব দেয়, এই মোহাম্মদ হিদায়াতুল্লাহর কেসটা দেয় না। আর কেশবানন্দ ভারতী মামলায় ধর্ম নিরপেক্ষতাকে মৌলিক কাঠামো হিসেবে ইনক্লুডেড দেওয়া হয়েছে। এই কারণে ধর্ম নিরপেক্ষ কথাটা এখন কিন্তু মৌলিক কাঠামোর মধ্যে ইনক্লুড হয়। আমি বললাম এটাকে চেঞ্জ করা যাবে। ওকে, দেখো খুব একটা লং ক্লাস আমরা আলোচনা করলাম, কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আমরা ক্লাস কিন্তু আলোচনা করলাম, যেটা আমাদের কনস্টিটিউশনে সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে। দেখো প্রত্যেকের বোঝা গেছে চ্যাপ্টারটার মধ্যে আমি যতটা ডিসকাস করলাম, সবার ক্লিয়ার টপিক? যাদের পড়া হয়ে গেছে তাদেরকে আবার বলছি, এটা ভালো করে পড়বে, রেকর্ডিংটা বারবার দেখবে, পিডিএফ আমি দিচ্ছি পড়বে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আমাদের পড়ে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।